তাহলে আজকে আমরা শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস এর 5th ক্লাস। আজকে বেসিক্যালি আমাদের আমরা এজ এ বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট হিসেবে যে কাজটা সব থেকে বেশি পাবো সেটা হচ্ছে রিকনসিলেশনের কাজ। এখন আমরা সবাই মোটামুটি জানি রিকনসিলেশন কি, বা এটার কেন করতে হয়। এই প্রসেসগুলো আমরা সবাই প্র্যাকটিক্যালি জানি। বাট আজকে আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখব ব্যাংক রিকনসিলেশন কিভাবে করতে হয়, ক্রেডিট কার্ড রিকনসিলেশন, দেন হচ্ছে পেপাল রিকনসিলেশন গুলো আমরা দেখব। আর হচ্ছে এর পাশাপাশি আমরা দেখব যে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা যখন অ্যাক্সেস নিব সেই অ্যাক্সেসটা নেওয়ার ওয়েটা কিভাবে। এবং আর হইতে পারে যে আমাদের অনেক বড় একটা কাজ বা অনেক বড় একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমরা টিম মেম্বার হিসেবে কিভাবে অ্যাড করতে পারি সেটাও আমরা আজকে দেখব। ওকে। ওরা আমাকে চিনে, তাহলে তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখছো? আমার এই দেখলাম একটু আগে চাইলো যে পাস কি আবার দিতে বলে। এমন কি করে? হ্যাঁ, সাদা কি পায়? মাল্টিপ্যানেল সাউন্ড করে। এটা, হ্যাঁ, না পাউন্ড না, ইউএসডি, কারণ এটা আরেকটা প্র্যাকটিস করার জন্য অ্যাকাউন্ট ওপেন করছিলাম আরেকটা ব্যাচের, ওই জন্য। ওকে। এখন সবার আগে ব্যাংক রিকনসিলেশনটা আগে আমরা একটু বুঝি। রিকনসিলেশন জিনিসটা কি একটু ধারণা দিই। রিকনসিলেশন শব্দটার অর্থ হচ্ছে যে আমরা আমাদের যে নগদান বই থাকে বা আমাদের ক্যাশের যে বুক থাকে সেটার সাথে আমরা ব্যাংক স্টেটমেন্টের আমরা কি করি, একটা কানেকশন বা একটা মিল সৃষ্টি করার চেষ্টা করি। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিভাবে রিকনসিলেশন করব, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট থাকবে বা আমার ক্লায়েন্টের যে ব্যাংক স্টেটমেন্টটা থাকবে সেটার সাথে আমাদেরকে কি করতে হবে, আমাদের কুইক বুকস এর অ্যাকাউন্টটাকে কি করতে হবে, মিলাইতে হবে বা স্টেটমেন্টটাকে রিকনসিলেশন করতে হবে। এখন রিকনসিলেশন করার জন্য ওয়ে হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি আপনার সাথে ব্যাংক সরাসরি কানেক্টেড থাকে, আরেকটা হচ্ছে যদি ব্যাংক কানেক্টেড না থাকে। এখন ব্যাংক কানেক্টেড থাকলেও আমরা যেই পর্যায়ে গিয়ে দাঁড়াবো, আর ব্যাংক কানেক্টেড করা না থাকলেও আমরা কিন্তু সেম একই পর্যায়ে এসে দাঁড়াবো। কারণ হচ্ছে আমরা যখন রিকনসিলেশন করব তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ক্যাটাগরাইজেশন করতে হবে, মানে ওই ট্রানজেকশনটা কোন খাতে আমার যাবে সেটা আমাকে দেখাইতে হবে। যদি আমার ব্যাংক অ্যাড করা থাকে তাহলে তো ওয়েল, কোনো সমস্যা নাই, জাস্ট আমার কি হবে, ট্রানজেকশন গুলো আপলোড হয়ে যাবে। আর এখন আমরা যেহেতু অ্যাজ এ লার্নার হিসেবে আমাদের কাছে কোনো ব্যাংক নাই, আমরা কি করব, ম্যানুয়ালি জিনিসটাকে কাজ করার চেষ্টা করব। এখন ম্যানুয়ালি কিভাবে কাজ করব, ম্যানুয়ালি হচ্ছে আমরা ব্যাংক স্টেটমেন্টটাকে আপলোড করব, আপলোড করে দেন এটাকে ক্যাটাগরাইজেশন করব, দেন রিকনসিলেশন করব। ঠিক আছে। আর যদি ব্যাংক কানেক্টেড থাকে তাহলে কিভাবে ব্যাংকটা কানেক্টেড থাকে আপনাদেরকে আমি একটা স্লাইড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন।
যদি ব্যাংকটার সাথে আমি কুইক বুকসটাকে কানেক্ট করতে যাই, প্রথমে ব্যাংকের নেমটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন কোড, মানে একটা ইমেল অথবা কোনো একটা এসএমএস বা ওভার দ্য ফোন, এটা হইতে পারে। তারপরে হচ্ছে ইনপুট ভেরিফিকেশন কোড, মানে ভেরিফিকেশন কোডের জন্য আপনাকে লগ ইন করার জন্য প্রয়োজন হবে। তারপর হুইচ অ্যাকাউন্ট ডু ইউ কানেক্ট, আপনি কোন টাইপের অ্যাকাউন্ট করতেছেন এটা আপনি সিলেক্ট করে দিতে, এটা কি কোনো চেকিং অ্যাকাউন্ট, কোনো ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, না সেভিংস অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্ট অনুযায়ী। তারপরে আপনার কি চার্ট অফ অ্যাকাউন্টস করতে হবে। দেন ব্যাংক ট্রানজেকশনটা কি হবে, অটোমেটিক্যালি কোথায় আসবে, আপলোড টু রিভিউ প্যানেলে। আমরা এটা হচ্ছে ব্যাংক যখন কানেক্ট করি কুইক বুকস এর সাথে, তাহলে প্রথম স্টেপটা কি বললাম, প্রথমে কি ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে। দেখেন ব্যাংকটা সিলেক্ট করা হলো, তারপরে হচ্ছে ব্যাংকের একটা আইডি নাম্বার একটা পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলাম। তারপরে হচ্ছে যে কোনো মাধ্যমে আমি কি ওই যে রেজিস্ট্রেশন কোডটা আমাকে যে পাঠায় ভেরিফিকেশন, সেটা আমি নিলাম। নেওয়ার পরে ভেরিফিকেশন কোডটা দিব, দেওয়ার পরে আমাকে বলবে যে এটা কোন টাইপের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের টাইপটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে এটা কোন সাল থেকে আপনি স্টার্ট করবেন, মানে কত তারিখ থেকে আপনি এই অ্যাকাউন্টটা রিকনসিলিয়েশন করা স্টার্ট করবেন, সেটাকে সিলেক্ট করে কানেক্ট করে নিতে হবে আপনার। এখন কানেক্ট করার পরে আমি কি বলছিলাম, ওই যে রিভিউ প্যানেল এসে থাকবে তিনটা প্যানেল, একটা হচ্ছে ফর রিভিউ, একটা হচ্ছে ক্যাটাগরাইজ, একটা হচ্ছে এক্সক্লুড। ফর রিভিউ প্যানেলে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা ক্যাটাগরাইজেশন সম্পন্ন করব, ততক্ষণ পর্যন্ত সেটা কোথায় থাকবে, ফর রিভিউ প্যানেলে থাকবে। যদি সেটাকে ক্যাটাগরাইজেশন করে ফেলি, মানে চার্ট অফ অ্যাকাউন্টস, ওই খাতের জন্য কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট সেটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে সেটা চলে যাবে হচ্ছে আমার ক্যাটাগরাইজড অপশনে। আর পাশে হচ্ছে এক্সক্লুড, যদি আমার কোনো ট্রানজেকশন হইতে পারে আমার এই মান্থের ট্রানজেকশন না, কিন্তু সেটা আমার এই ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে ইনক্লুডেড চলে আসছে। ধরে নেন কোনো হয়তোবা কোনো ব্যাংক অ্যাকাউন্টের আপনি কাজ করতেছেন, যে মান্থে রিকনসিলিয়েশন করবেন, সেই মান্থের কোনো একটা ট্রানজেকশন তো আসেই, পরের মাসে একটা ট্রানজেকশন আপনার অটোমেটিক্যালি ইনক্লুডেড হয়ে গেল। তো এখন ওই যে একটা ট্রানজেকশন, এটাকে তো আপনাকে বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার জন্য ব্যাংক ফিডে একটা অপশন থাকে, সেটাকে বলে এক্সক্লুড। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ব্যাংক ফিড। ব্যাংক ফিডের আমার এটা হচ্ছে যতগুলো আমি ব্যাংক অ্যাড করব সেটা আসবে। আমার এই পর্যন্ত কাজটা হচ্ছে ডিফারেন্ট, বাট এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমার সেম। এখন সেটা আপনি ম্যানুয়ালি করেন অথবা ব্যাংকের মাধ্যমে কানেক্ট করেন। যদি ব্যাংকের মাধ্যমে কানেক্ট করেন তাহলে এই প্রসেসগুলো সম্পন্ন করে আসতে হবে, যেটা কোনোদিন আমরা কাজ পাবো না, তাই না? ক্লায়েন্ট আমাকে কোনোদিনও এই কানেক্ট করার জন্য দিবে না, কারণ এটা কি পাসওয়ার্ডের ব্যাপার আছে, একটা ইউজার আইডির ব্যাপার আছে, এই জিনিসগুলো আমাকে করতে হবে। এই জন্য ক্লায়েন্ট আমাকে সেই কাজটা দিবে না। ক্লায়েন্ট হয়তোবা কানেক্ট করে দিবে কুইক বুকসের সাথে, কুইক বুকসের থেকে কি হবে, তাহলে অটোমেটিক্যালি ট্রানজেকশন গুলো কোথায় আসবে, রিভিউ প্যানেলে চলে আসবে। আমি রিভিউ প্যানেলের সাথে আমার ব্যাংক স্টেটমেন্ট, সবসময় মনে রাখবেন ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনাদের বাইবেল। ব্যাংক স্টেটমেন্ট যেভাবে দেওয়া আছে আপনাদেরও ঠিক সেম ভাবেই কাজটা করতে হবে। কারণ ক্লায়েন্ট যা বলুক, ক্লায়েন্টের কথা শোনা যাবে না, কারণ ক্লায়েন্ট আপনাকে কাজটা মিলিয়ে দিবে না দিন শেষে। আপনাকে চেষ্টা করতে হবে ব্যাংক স্টেটমেন্টটাকে ফলো করে আপনার কি এই ট্রানজেকশনটাকে ক্যাটাগরাইজেশন করবেন, দেন রিকনসিলেশনটা কমপ্লিট করবেন। কথা বুঝাইতে পারছি? আচ্ছা দেখেন, এবার রিকনসিলেশনের জন্য আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে রাখছি। রিকনসিলেশন স্টেটমেন্ট এনশিওর পেমেন্ট have been processed and cash collection have been deposited into the bank. The reconciliation statement helps identify the difference between the bank and book balance to process necessary adjustment or correction. ঠিক আছে, মানে আর কি সোজা কথা যদি একেবারে সংক্ষেপে বলি, ব্যাংকের স্টেটমেন্টের সাথে আপনার কুইক বুকসের যে ব্যালেন্সটা আছে সেটার ডিফারেন্সটা খুঁজে বের করাটাই হচ্ছে আপনার রিকনসিলেশনের যে একটা প্রসেস। ঠিক আছে, আচ্ছা এখন এই যে আমি যখন ম্যানুয়ালি অ্যাড করতে যাব আমাকে এই কয়টা স্টেপ আমাকে ফলো করতে হবে। আচ্ছা, নিচে আমি লিখছি দেয়ার আর ফিউ স্টেপস ইনভলভড ইন ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন কাজ করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য চার্ট অফ অ্যাকাউন্টস, আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে ওই ব্যাংকের নামে কি একটা অ্যাকাউন্ট থাকতে হবে। চেক ওপেনিং ব্যালেন্স ইজ প্রোভাইডেড অর নট, তার একটা ওপেনিং ব্যালেন্স আছে কিনা সেটাও আপনাকে চেক করতে হবে, নাহলে তো রিকনসিলিয়েশন মিলবে না। তারপর পিডিএফ টু সিএসভি ফাইল কনভার্সন, ক্লায়েন্ট আপনাকে পিডিএফ ফাইল দিতে পারে, সেই পিডিএফ ফাইলটাকে সিএসভি ফাইলে কনভার্ট করতে হবে। তারপর হচ্ছে আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু ব্যাংক অপশন, আপনি ব্যাংক অপশনে গিয়ে সেই সিএসভি ফাইলটা কি করবেন, আপলোড করবেন। তারপর হচ্ছে ক্যাটাগরাইজড দ্য ট্রানজেকশন অথবা ক্লিন আপ,
ক্যাচ আপ, এগুলো আমরা যখন ফাইবারে কাজ করতে যাব তখন এই ওয়ার্ড গুলা পাবো। ক্লিন আপ কি, ক্যাচ আপ কি। বেসিক্যালি ক্লিন আপ ক্যাচ আপ বলতে বোঝায় হচ্ছে ট্রানজেকশনকে ক্যাটাগরাইজ করা, মানে ওই যে চার্ট অফ অ্যাকাউন্টস কোনটার জন্য কোন ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট সেগুলোকে সিলেক্ট করে দেওয়া। দেন আমাকে প্রসেসটা কাজ করতে হবে রিকনসিলেশন। ঠিক আছে, তাহলে সবার শুরুতে আমার কি কাজ? ব্যাংক অ্যাকাউন্ট দেখা, তার ওপেনিং ব্যালেন্স দেখা, পিডিএফ থেকে সিএসবি তে করা, তারপর সিএসবিটাকে আপলোড করব, দেন ক্যাটাগরাইজ করব, দেন রিকনসিলেশন করব। ওকে, এটা হচ্ছে আমার সম্পূর্ণ প্রসেস। এবার আসেন আমরা একটু স্টেটমেন্টে চলে যাই। আচ্ছা, কোন একটা স্টেটমেন্ট থেকে আপনি যে জিনিসগুলো ফলো করবেন সেটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, এই দুইটা যে কোনো একটা নামে থাকবে। তারপরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স, আর হচ্ছে স্টেটমেন্টের ডেট। ক্লিয়ার? একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে এটুকু দেখবেন। আমাদের নর্মালি আমাদের বাংলাদেশের যে স্টেটমেন্ট গুলো হয় নর্মালি জাস্ট ট্রানজেকশন গুলো থাকে, নিচে ক্লোজ করে সিল দিয়ে বাস শেষ। বাট বিদেশে ব্যাংক স্টেটমেন্ট গুলো তো অনেক ধরনের কথা লেখা থাকে, অনেক কিছু থাকে। আমার এগুলা দেখার বিষয় না, আমার দেখার প্রয়োজন হচ্ছে আমি স্টেটমেন্টের ডেট, তারপরে হচ্ছে বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, দুটো যে কোনো নামে থাকতে পারে, আরেকটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স। এই কটা আমি জিনিস দেখব। তাহলে আমি আগে দেখবো ওয়েলস ফার্গো ব্যাংকটা আমার অ্যাকাউন্টে আছে কিনা। চার্ট অফ অ্যাকাউন্টস কোথায় পাবো? ট্রানজেকশনে চলে যাব না? আচ্ছা, এবার আসি আমরা নিউতে চলে যাব। ওয়েলস ফার্গো নিউ দিয়ে রাখলাম, যদি আমার এখানে তো ওয়েলস ফার্গো নামে অ্যাড করা আছে, আমি এটাকে একটু আইডেন্টিফাই করার জন্য জাস্ট একটু নিউ দিয়ে রাখলাম। অ্যাকাউন্ট টাইপ কি হবে? ক্যাশ অ্যাট ব্যাংক, তাই না? এটা আমার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এবার ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্সটা আমি একটু চেক করব। এই যে ওপেনিং ব্যালেন্সটা আমার দেওয়া আছে এখানে 803.53 কয় তারিখের? অগাস্ট 1, 2021। এইখানে একটু আপনাদের প্যারা দিবে। দেখেন এটারও একটা টেকনিক আছে জানেন। দেখেন আমি অগাস্ট গেলাম, কিবোর্ডে লিখলে তো কিবোর্ডে লিখলে অনেক সময় ভুল হয়ে যায়। আমার অমুখস্থ হয়ে গেছে, আমি লিখে দিই একবার কথা আমি এ পর্যন্ত অগাস্টে আসলাম, তাই না? দেখেন এবার সালটাকে চেঞ্জ করে দিব। যেগুলো একটা দিয়ে দিছি পরে ঠিক আছে, সাল তো চেঞ্জ করে আসলাম, এবার কি মাস, তাই না? অগাস্টের 1 তারিখ, এই যে অগাস্টের 1। না হলে প্রত্যেকটা আমাকে মানে ক্লিক করে 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 পিছনের দিকে যাইতে হতো, যা সালটা চেঞ্জ করে দিয়ে ওই সালে গিয়ে আমি চলে গেছি। সেভ দিয়ে দিলাম। অবশ্যই ওপেনিং ব্যালেন্স দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে ওপেনিং ব্যালেন্স কিন্তু চেঞ্জ করা যায় না। এই যে দেখেন, ঠিক আছে, এটা চার্ট অফ অ্যাকাউন্টসে যদি চলে যাই, এই যে আমার ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে $803.53। এটাকে একটু ডুপ্লিকেট করে নিব। এবার আসেন আমরা কোথায় চলে যাব? আমাদের ব্যাংক সেন্টারে বা ব্যাংকিং সেন্টারে। টানা 3 ঘন্টা দাঁড়ায় থেকে ক্লাস নিচ্ছি না। এত কথা বলার এনার্জি পাইতেছি না। কে হেল্প করবেন বলেন? এখানে একটু আমাকে হেল্প করে দেন। গলা ব্যথা হয়ে গেছে, ফাইবারে পুরো ক্লাস নিয়েছে টানা 3 ঘন্টা। আচ্ছা, এখানে আমাদের নরমালি আমার এই পেপাল অ্যাকাউন্টে অ্যাড করা আছে বিধে আমাকে এরকম শো করতেছে, বাট এরকম ভাবে শো করবে না। আমরা এখান থেকে লিংক অ্যাকাউন্টে যাব, আপলোড ফর্ম ফাইল। আর এই যে লিংক অ্যাকাউন্ট মানে কি? ব্যাংক অ্যাড করা, যেটা আমি কোনোদিনও করতে পারবো না। ঠিক আছে, বাংলাদেশের কোনো ব্যাংক কিন্তু নাই কুইক বুকস, আগেই বলে নিলাম। তা আপলোড ফর্ম ফাইল, ফাইলটাকে আপলোড করো। এই যে আপনাকে এইখানে বেসিক্যালি কয়টা স্টেপ দেখাচ্ছে? 5টা। এই 5টা স্টেপ যখন আপনি কমপ্লিট করবেন, এট দ্য মেন টাইম আপনার কি রিকনসিলেশনের জন্য আপনার ট্রানজেকশন গুলো কি ওই যে ফর রিভিউ প্যানেলে আসবে। ঠিক আছে, আমরা যেহেতু ম্যানুয়ালি করতেছি এজন্য আমাকে 5টা
প্রসেস আমাকে করতে হবে। আর যদি কানেকশন থাকতো তাহলে আমার 1 2 3 4 করা লাগতো না, ডিরেক্ট আমার 5 নম্বরে এসে ট্রানজেকশন গুলো আসতো। আর এখানে তারা কোন ফাইল ফরম্যাট করছে এই যে অবশ্যই দেখবেন সিএসভি, কিন্তু আপনার কোনো এক্সেল ফাইল কিন্তু তারা সাপোর্ট করবে না। এখন এক্সেল থেকে সিএসভি তে আমরা কাজ করার জন্য অনেক ধরনের টুলস পাই, আপনারা অনলাইনে চাইলেও দেখতে পারেন। এক্সেল টু সিএসভি কনভার্টার, এই যে জামজার আছে, বা যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। যখন অনেক বেশি আপনার ক্লায়েন্ট হয়ে যাবে তখন একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন, একটা ন্যূনতম একটা ফি দিয়ে সাবস্ক্রিপশন কিনে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আর যতদিন পর্যন্ত প্র্যাকটিস করবেন ততদিন এইভাবে ফ্রিতেই প্র্যাকটিস করবেন। কথা বুঝতে পারছি, কারণ ফ্রিতে একটা লিমিটেশন আছে। আচ্ছা, এবার আসেন, আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু আমি আজকে একটা ফ্রি একটা টেকনিক দেখাবো আপনাদের সাথে। ফ্রি টেকনিক না, আশা করি যারা এক্সেল এক্সপার্ট তাদের জন্য ভালো লাগবে। আগে আমি এটাকে ডাউনলোড করে নিব। যতই আপনার ক্লায়েন্ট বলুক আমার সব ট্রানজেকশন আপলোড করা আছে, তার কথায় বিশ্বাস করবেন না, ঠিক আছে? সে হচ্ছে ছলনাময়ী নারীর মতো, তার কথায় বিশ্বাস করা যাবে না। তাকে বলবেন যে আমাকে আপনি একটা ইয়া দেন, কি বলে, স্টেটমেন্ট দেন, আমি স্টেটমেন্টের সাথে আপনার অ্যাকাউন্টস মিলাব, আপনার কথাতে না। কথা বুঝাইতে পারছি? স্টেটমেন্টের সাথে মিলাইতে হবে। এবার আসেন, আমি একটা নিব, এক্সেল নিব, ঠিক আছে, ওয়েলস ফার্গো। যে মেথডটা দেখাচ্ছি, যাদের এক্সেলে হচ্ছে আপনার 2019 ভার্সন বা 21 ভার্সন আছে, তাদের কাছে এই জিনিসটা সব থেকে ভালোভাবে কাজ করবে। ওকে, আমার ফাইলের ডাউনলোডে চলে যাব। আমার যে ফাইলটা আছে সেটাকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। ওপেন উইথ ধরলাম, আমি গুগলেই আমি ওপেন করতে চাচ্ছি। এই যে গুগলে ওপেন করার পরে একটা লিংক জেনারেট হয়েছে না, এই যে লিংকটাকে আপনি কপি করবেন। কপি করার পরে আপনার যে এক্সেল শিটটা নিয়েছেন সেখান থেকে ডাটা অপশনে চলে আসবেন। ডাটা থেকে ফ্রম ওয়েব, জাস্ট স্টেপ গুলো দেখেন। ফ্রম ওয়েবে যাবেন, একটু লোড নিবে, তারপর এখানে যে ইউআরএলটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দেন, ওকে দেন। ওকে, এবার আমরা দেব সিলেক্ট মাল্টিপল আইটেমস। আমরা টেবিলগুলোকে একটু চেক করব। আমি প্রথমটাই ক্লিক করে দেখি, ডান পাশে আমার প্রিভিউ দেখা যাবে। আমার এইটার কোনো দরকার নাই, তাই না? আচ্ছা, তারপরে এটার কি দরকার আছে? 2 নাম্বার টেবিল, 3 নাম্বার টেবিল। এখন এই জিনিসগুলো কোত্থেকে আসতেছে? ওই যে আপনার যে ফাইলটা ছিল, আপনার যে এই যে ফাইলটা ছিল, এখান থেকে প্রত্যেকটা জিনিস সে কি করে নিছে, রিড করে নিছে। এই জন্য আপনাকে বলতেছে। তারপর 4 নাম্বারে দরকার নাই, 5-এরও প্রয়োজন নাই, 6 আসতে হচ্ছে। ওকে, আমরা তাহলে স্টার্ট করি। তাহলে আমার যে টেবিলটার প্রয়োজন, দেখেন আমরা খুব সুন্দরভাবে ডান পাশে প্রিভিউ দেখতে পারতেছি। আমরা ডান পাশ থেকে আমরা টেবিলগুলো দেখতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমার কোন পেজটার প্রয়োজন? বেসিক্যালি আমার এই 3 নাম্বার টেবিলটা, মানে যেটা 2 নাম্বার পেজে আছে, তাই না? এখানে দরকার। তাহলে আমি এখান থেকে জাস্ট চেক মার্ক দিব বা টিক মার্ক দিব, তারপরে লোড টু তে যাব। একটু আমার টাইম নিবে, এখান থেকে আমি দিব হচ্ছে টেবিল, দেন হচ্ছে ওকে। পিডিএফ থেকে আসতেছে না? হ্যাঁ, পিডিএফ থেকে দেখেন কত সুন্দরভাবে আমার কোনো ফন্ট ভাঙা ছাড়াই একেবারে ক্রিয়েট হয়ে গেছে না, জি। দেখছেন? না, এক্সেল 11 তো আসবে না, 19 আর 21 যারা ইউজ করে। 21-এ সবথেকে ভালো। এখন যাদের কাছে নাই, তারা ওই যে বিভিন্ন কম্পিউটার দোকানগুলোতে পাওয়া যায়, তাদেরকে গিয়ে বললেই হয়, বা সার্ভিসিং যে কম্পিউটার দোকানগুলো আছে তাদেরকে গিয়ে বললে হবে যে আমার এক্সেল বা অফিসের 21 ভার্সনটা দেন। হ্যাঁ, কারণ আমিও এটাতে কাজ করি, নর্মালি আমি এটাতে কাজ করে অনেক কমফোর্টেবল। তো দেখা গেছে আপনার টেবিলের কোনো ভেঙে যায় না, ঠিক আছে? এরপর আপনার টেবিল যা লাগবে সেই অনুযায়ী আপনি কি করবেন, কাট সাট করে নেবেন। 2 নাম্বার কলমের প্রয়োজন নাই, ডিলিট করে দিলেন, ঠিক আছে? তারপরে আর এরপরে যার যার এক্সপার্ট অনুযায়ী এই কলাম গুলাকে এক কলামে নিয়ে আসবেন। কারণ একটা জিনিসের তো 3টা লাইন না, 3টা লাইনকে আমরা একটা লাইনে নিয়ে আসবো। কথা বুঝাতে পারছি? এইভাবে করে আমরা কি করতে পারি, এক্সেল এর মাধ্যমেই আমার আর অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করা লাগতেছে না। আমি জাস্ট পিডিএফ থেকে
এক্সেলে কনভার্ট করে নিতে পারি। এখন আপনি ধরেন আপনি এটাকে সেভ করবেন, দেখেন এটার ভিতরেই সিএসবির অপশন আছে। এই যে আমি এখান থেকে চলে যাব হচ্ছে আহ কোথায়, বাকি অপশন কই, বাকি অপশন ইনভিজিবল হয়ে গেছে নাকি? আচ্ছা, ফাইলে যাব, ফাইল থেকে যাব হচ্ছে সেভ অ্যাস। এখন সেভ অ্যাসে যাওয়ার পরে দিস পিসিতে যাব, গেলাম ডাউনলোড অপশনে গেলাম, ওয়েলস ফার্গো নিউ, এই যে দেখেন এখান থেকে সেভ অ্যাস টাইপ, আপনি এখান থেকে সিএসবি, এই যে দেখছেন সিএসবি তে আসেই সেভ করে। এখন যদি আমরা একটু দেখি এটা কেমন আসে, এই যে ওয়েলস ফার্গো নিউ, আসলে ক্র্যাক ভার্সন চালাতে চালাতে আমরা নিজেরাই ক্র্যাক হয়ে যাচ্ছি। Yes. এবার যদি আমরা একটু অন করি, এই যে দেখেন সিএসবি ফাইল আমার কাছে কি রেডি, ঠিক আছে। আমি একটা এইভাবে করে রাখছি আপনাদের ফাইলের সুবিধার্থে, একটা আমি করে রাখছি আপনাদের জন্য, সেটা হচ্ছে এই যে আমি করে রাখছি একটা। আপনারা বাকিগুলা এখানে আমি 3 মাসের দিছি, যাতে আপনারা সিকুয়েন্সিয়ালি বুঝতে পারেন যে আপনাদের কিভাবে কি করা উচিত, ঠিক আছে। ওকে, আর যদি এভাবে না করে কেউ যদি করতে চান অনলাইন থেকে, অনলাইনের মাধ্যমে করা যায়, কোনো সমস্যা নাই এতে। তাহলে আমার প্রথম কাজটা কি ছিল, চার্ট অফ অ্যাকাউন্টস করা। আমি চার্ট অফ অ্যাকাউন্টস করছি, তার ওপেনিং ব্যালেন্স দেওয়া, তার ওপেনিং ব্যালেন্স দিছি, তারপর একটা ফাইল রেডি করা। ফাইলের ক্ষেত্রে ফাইলটাকে রেডি করব কি হিসেবে, সিএসবি হিসেবে। এরপরে সিলেক্ট ফাইলে চলে যাব, দেন হচ্ছে আমরা ব্রাউজ করব, ব্রাউজ থেকে ওপেন অপশনে চলে যাব, এই যে দেখেন চলে আসছে, কন্টিনিউতে যাব। এখানে একটা কোশ্চেন অনেকেই করে নাই, আচ্ছা যাক, পরে আমি নিচ্ছি কোন অ্যাকাউন্ট, সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, ওয়েলস ফার্গো নিউ, দেন হচ্ছে কন্টিনিউ। এইবার আসেন, কোশ্চেনটা বেসিক্যালি এখানে সেটা হচ্ছে যে আমি টাকার কলাম 2টা দিয়েও করতে পারি, একটা দিয়েও করতে পারি, এটা আমার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমি যদি একটা কলাম করে অভ্যস্ত থাকি তাহলে একটা কলামে করব, তাহলে ওই যে মানি ইন গুলাকে প্লাস দিব, মানি আউট গুলাকে মাইনাস দিব। আর যদি 2টা কলাম করি, ডিপোজিটের জন্য একটা, উইথড্রলস এর জন্য একটা, কোনো সমস্যা নেই, যে যেভাবে দেয়। আমার ফাইলে ছিল হচ্ছে 2টা কলাম মেবি না, আমি ব্যাংকেরটা 2টা কলাম দিয়ে দেখাই আর কি। এই যে ডিপোজিট একটা, উইথড্রল একটা, তার মানে কয়টা কলাম, 2টা কলাম। ওকে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিব হাউ মেনি কলামস, শো অ্যামাউন্ট 2 কলামস। ওকে, হোয়াট দ্য ডেট ফরম্যাট, আমি আবার একটু ডেট ফরম্যাটটা চেক করে আসি। অবশ্যই সবাই ডেট ফরম্যাটটা দেখবেন, মান্থ, ডেট, ইয়ার। ওকে, মান্থ, ডেট, ইয়ার। এবার এখান থেকেও, এবার এটাকে বলা হয় ম্যাপিং, আমরা অলরেডি ম্যাপিং করা জানি, কুইক বুকসের সাথে আমার ফাইলের জিনিসটাকে ম্যাচ করা। ডেট, প্রথম কলামে ডেটই থাকবে, ডেসক্রিপশন, ডেসক্রিপশনে থাকবে অ্যামাউন্ট। আমি যেহেতু 2টা কলাম দিছি, তাহলে মানি রিসিপ্ট, ডিপোজিট, মানি স্পেন্ড কি, উইথড্রলস, চেক নাম্বার অপশনাল, আমার এটা প্রয়োজন নেই, আমি কন্টিনিউতে যাব। এইবার দেখেন এইখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে কিপ অরিজিনাল ভ্যালু, রিভার্স অল ভ্যালু। আচ্ছা, এখানে কি বলছে, জেনারেলি ইনকাম ট্রানজেকশন পোস্ট অ্যাজ পজিটিভ নাম্বারস অ্যান্ড এক্সপেন্স ট্রানজেকশন পোস্ট অ্যাজ নেগেটিভ ওয়ান্স, অকেশনালি সাম ব্যাংকস সেন্ড আস ফাইল উইথ দ্য রিভার্স। মানে কিছু কিছু ব্যাংক কি করে, এই কাজটাকে তারা রিভার্সলি করে, মানে ইনকামটাকে তারা নেগেটিভ দেখায়, এক্সপেন্সটাকে তারা পজিটিভ দেখায়। ওকে, ডু দ্য ট্রানজেকশন বিলো কারেক্টলি ইন্ডিকেট ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এখন কুইক বুকস আপনার কাছে জানতে চাচ্ছে আপনি যে ভ্যালুগুলো দিচ্ছেন সেগুলো কি অরিজিনাল ভ্যালু নাকি রিভার্স করা ভ্যালু। যদি অরিজিনাল ভ্যালু হয় তাহলে অবশ্যই আমরা অরিজিনাল ভ্যালুতে রাখবো, আর যদি রিভার্স হয় তাহলে রিভার্স করে নেব। তাহলে রিভার্স হলে কি হবে, প্লাস গুলা মাইনাস হয়ে যাবে, মাইনাস গুলা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে যেহেতু আমার অরিজিনাল ভ্যালু ছিল, আমি সবগুলাকে ক্লিক করব, দেন কন্টিনিউ দিব। ইয়েস, ইম্পোর্ট কমপ্লিট, ডান। এখন এটা আমরা দেখবো হচ্ছে ব্যাংক সেন্টারে, এই যে দেখেন ওয়েলস ফার্গো নিউ। এবার এখানে ক্লিক করতে হবে আগে, নাহলে কিন্তু আসবে না নিচে। এনে ক্লিক করলাম, দেখেন ব্লু কালার হয়ে গেছে না, তার মানে বুঝতে হবে এটা আপনার ক্লিক করা আছে। এখন কোথায় আছে, রিভিউ প্যানেলে। আমি যদি ব্যাংক কানেক্টও করে রাখতাম, আমার এইখানেই আসতে হইতো, তাই না। এর আগে যে কাজগুলো করছিলাম সেটা আমার ম্যানুয়ালি করার কারণে এক্সট্রা হিসেবে আমাকে কাজ করতে হয়েছে। ওকে, এইবার আসেন, চ্যাট জিপিটি তো
ব্যবহার আমরা অনেকেই জানি। আমি বলছিলাম আপনাদের শুরুতে চ্যাট জিপিটি, ক্যানভা এই জিনিসগুলো নিয়ে ভিডিও দেখার জন্য। এবার আসেন চ্যাট জিপিটি দিয়ে কিছু মজার খেলা দেখাই। ঠিক আছে, এখন এখানে কি করতে হবে? ডেট, ডেসক্রিপশন, পেই, ক্যাটাগরাইজ, ভ্যাটের একটা কলাম, স্পেন্ড এবং রিসিভের একটা কলাম। এখন ধরেন আমি এটাতে যাব, আমেরিকান এআই ক্রেডিট কার্ড পারচেজ দিয়ে এত বড় বিস্তারিত তারা ডিসক্রিপশন লিখে রাখছে। এখন আমি বুঝতে পারতেছি না এটা বেসিক্যালি কোন ট্রানজেকশন বা কি টাইপের ট্রানজেকশন, আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। এখন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন কি আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজটা দিবে না? জি। এন্ড আপনি যদি বসে থাকেন ক্লায়েন্টের মেসেজে, সে হয়তো সময় পাইলো না, কিন্তু আপনার তো টাইম কাউন্টিং হইতেছে। এখন আপনি কি করবেন? ক্যাটাগরাইজেশন করে ফেলবেন। আপনি একটা ফাইল রেডি করেন, ধরেন একটা এক্সেল ফাইল রেডি করেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এত ট্যাব ওপেন হয়ে থাকলে তো ঝামেলা। ধরেন এটা হচ্ছে ফাইল, আপনার পাশে একটা কি করেন? কমেন্টস এর একটা অপশন রাখেন। মানে আপনি কি কি চার্ট অফ অ্যাকাউন্টস ব্যবহার করছেন ওই ট্রানজেকশনটার জন্য, আপনি পাশে দিয়ে লিখে দেন। লিখে দিয়ে ক্লায়েন্টে এটা সেন্ড করেন, তাকে বলেন যে ইউ হ্যাভ টু রিভাইজ দিস কমেন্ট অ্যান্ড দেন আই উইল রিকনসাইল ইউর অ্যাকাউন্ট। মানে আপনি এই কমেন্টের অপশনটাকে তাকে বলতেছেন যে কি, রিভাইজ করার জন্য। যদি রিভাইজ করে সবকিছু ওকে থাকে দেন আপনি সেটাকে রিকনসিলেশন করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার কাজ করে যাবেন, যেটা আপনার কাজ করছেন সেটা কমেন্ট সেকশনে রেখে দেন। ক্লায়েন্ট যদি কোনো কারেকশন হয় সেটা আপনাকে বলে দিবে যে আপনি এখানে কারেকশন করেন, তখন এসে আবার পুনরায় কারেকশন করবে। ঠিক আছে, ওকে। এবার এখন আমরা তো বুঝতেছি না, ধরেন এটাই হইতেছে একজন ব্যক্তি ক্লায়েন্ট অ্যামাজন, সে আমাকে দিছে এটাকে ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন করার জন্য। এইবার আমরা একটু যাব আমাদের চ্যাট জিপিটি বাবার কাছে। হ্যাঁ, চ্যাট জিপিটি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমরা সবাই জানি, জাস্ট একটা গুগল দিয়ে সাইন ইন করে নিতে হয়, আর কিছু না। এবার তাকে কিছু পড়াবো, ঠিক আছে? এই তো পড়ার জিনিস পেয়ে গেছি, তাকে একটু ইউজ টু করে নি। হ্যাঁ, তার সাথে একটু, চ্যাট জিপিটি কিন্তু মারাত্মক একটা জিনিস, সেটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। প্রথমে তার সাথে হাই হ্যালো করে নিলাম, তারপরে বললাম যে আই এম এ বুক কিপার ওয়ার্কিং উইথ কুইক বুকস অনলাইন। ঠিক আছে, ওকে। তারপরে বললাম আহ, যে অ্যাক্ট লাইক অ্যাজ এক্সপার্ট অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডু ক্যাটাগরাইজ ব্যাংক স্টেটমেন্ট। মানে তাকে বললাম যে এমন একটা আচরণ করো যেখানে তুমি ধরে নাও তুমি একজন অ্যাকাউন্টেন্ট, আর তুমি কি করবা? ক্যাটাগরাইজেশন করবা ব্যাংক স্টেটমেন্ট গুলা। ঠিক আছে, তারপরে দেখো আমি বলে দিচ্ছি আই এম প্রোভাইডিং ইউ সাম ট্রানজেকশন হুইচ নিড টু বি ক্যাটাগরাইজড। আমি তোমাকে কিছু ট্রানজেকশন দিতেছি যেটা কি প্রপারলি ক্যাটাগরাইজ করে দাও। আচ্ছা, এইবার আসেন আমার ফাইলের পালা। আমার ফাইলে চলে যাই। এবার ফাইলে যে ট্রানজেকশনটা আছে না, যেটা সিএসভি তে করে রাখছেন, জি। সেটাকে সুন্দর করে কপি করেন। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। দেখেন সে আপনাকে কি বলে। আমি যে কথাগুলো লিখছি সেটাকে বলা হয় চ্যাট জিপিটির ভাষা প্রম্পট। ঠিক আছে, যত ভালোভাবে আপনি চ্যাট জিপিটি কে বলতে পারবেন তত ভালোভাবে সে রেজাল্ট দিবে। এখন সে এইভাবে রেজাল্ট দিচ্ছে, এটা তো আমি চাই নাই তাকে, তাই না? তাকে এবার একটু আরেকটু পড়ায় নিই। তাকে এবার কি পড়াবো বলেন? আই নিড টু প্রোভাইড মি অল দ্য ট্রানজেকশন ইন এ টেবিল। একটা টেবিলে তুমি আমাকে দাও কন্টেনিং 4 কলামস, যেখানে 4টা কলাম থাকবে। নেম থাকবে কি কি? ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্রস। হোয়ার ইন দ্য ডেসক্রিপশন কলাম অ্যাট দ্য ক্যাটাগরি উইথ দ্য এক্সিস্টিং ডেসক্রিপশন। মানে যে ডেসক্রিপশনটা আছে সেটা তুমি পড়ো, আমাকে একটা ক্যাটাগরাইজেশন দাও যেটা থেকে আমি আইডিয়া পাই। আমি এবার তাকে এটা দিব। দেখেন কি সুন্দর করে সে আমাকে ক্যাটাগরাইজেশন করে দিচ্ছে না? দেখেন তো এই যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো ভিতরে বলে দিচ্ছে না? দেখছেন কি হচ্ছে?
বুঝাতে পারছি? মানে ভিতরে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো সে আমাকে বলে দিচ্ছে এটার জন্য কি চার্ট অফ অ্যাকাউন্টস। এটা তো একটা আমার সাময়িক ধারণা দিচ্ছে। আমি তো এটা একবারে ফাইনালাইজ করবো এমন না। আমি ক্লায়েন্টের সাথে কাজ করব, কমেন্ট সেকশনে আমি চার্ট অফ অ্যাকাউন্টস গুলোর নাম লিখে রাখবো, দেন সে আমাকে মানে আর কি কারেকশন করে বলে দিবে। ওকে, এবার আসেন আমরা এখান থেকে এক এক করে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো করব। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস করার আগে আরেকটা জিনিস দেখে নিয়ে আসি। সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, সেম নামে যদি কোনো কিছু পান, সেম নামে যদি কোনো কিছু পান সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন বলেন তো? সেম নামে যদি কোনো কিছু পান সেক্ষেত্রে আপনারা একটা ব্যাংক রুল ক্রিয়েট করতে পারেন। কি করতে পারেন? ব্যাংক রুল ক্রিয়েট করতে পারেন। আমরা একটু যে দেখি আমাদের কি সেম নামে কোনো কিছু আছে। এখন ডেসক্রিপশন এভাবে আসে, পুরাটা দেয় না। আমেরিকান এআই, উইথড্রল ব্রাঞ্চ, ফোন, ফোনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড পারচেস, ম্যাক্সিমাম মনে ক্রেডিট কার্ড পারচেস ছিল না। এই যে ক্রেডিট কার্ড পারচেস, ডিপোজিটে হচ্ছে শুধু ডিপোজিট, ওভারড্রাফট ফিতে হচ্ছে ওভারড্রাফট ফি, গুগল অ্যাডওয়ার্ডস, এটাও ক্রেডিট কার্ড পারচেস। তারপরে হচ্ছে ব্রায়েন, এটাও ক্রেডিট কার্ড পারচেস। তারপরে হইতেছে ই কম, এটাও ক্রেডিট কার্ড পারচেস। ইন্টারন্যাশনাল পারচেস ট্রানজেকশন ফি, তারপরে হচ্ছে জি, ক্রেডিট কার্ড পারচেস। তারপর যে যে আচ্ছা, ক্রেডিট কার্ড পারচেজের তাহলে ম্যাক্সিমাম আছে, তাই না? এবার আসেন আমরা ক্রেডিট কার্ড পারচেজের জন্য একটা রুল ক্রিয়েট করব। সেম ভাবে ট্রানজেকশন থেকে আমরা যাব হচ্ছে রুল। এবার আসেন রুলটা আমাকে সিলেক্ট করতে হবে, গো টু রুল। এই দেখছেন আমি একটা রুল সিলেক্ট করে রাখছি। আসেন নিউ রুল, নতুন করে আমরা রুলের একটা নাম দিতে পারি। ধরেন আমরা এখান থেকে নামটা কপি করে নিয়ে আসি, যেটা ডেসক্রিপশন আছে। আগে এই জিনিসটা ভালো ছিল যে মানে এই যে লেখাটা আমি যে কপি করলাম সেটা আসলে ডেসক্রিপশনে লেখা থাকতো, কিন্তু অনেক সময় ডেসক্রিপশনে লেখা থাকে না, শুধু ওই হিন্টটা দেওয়া থাকে। এখন তখন আমাকে ক্লিক করে ওই জিনিসটাকে পড়ে নিতে হয় যে কি বলছে। আচ্ছা, রুল, রুলের নাম দিব হচ্ছে আমি ক্রেডিট কার্ড পারচেস। ওকে, এবার এটা কোন টাইপের ট্রানজেকশন দেখেন তো, সবগুলা কি স্পেন্ড মানিতে না? এটাও স্পেন্ড মানি, ম্যাক্সিমামই স্পেন্ড মানিতে আছে। তাহলে স্পেন্ড মানি আপনাকে সিলেক্ট করে দিতে হবে, মানি আউট। আচ্ছা, এখানে বলতেছে অল ব্যাংক ট্রানজেকশন, মানে আপনি যে রুলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা কি সকল ব্যাংক ট্রানজেকশনের জন্য নাকি নির্দিষ্ট? তাহলে আপনি চাইলে আপনি ওয়েলস ফার্গোর জন্য শুধুমাত্র করে রাখতে পারেন, ওয়েলস ফার্গো। তারপর অ্যান ইনক্লুড অফ দ্য ফলোইং দিব হচ্ছে এনি, ঠিক আছে। ডেসক্রিপশন, ব্যাংক টেক্স, অ্যামাউন্ট, তিনটা জিনিস দিয়ে ম্যাচ করতে পারেন আপনি। কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ব্যাংক টেক্সট দিয়ে অ্যাড করা। আগে ছিল ডেসক্রিপশন দিয়ে অ্যাড করা যেত যখন ডেসক্রিপশনে পুরো জিনিসটা থাকতো, এখন থাকে না, ওই টেক্সটের ভিতরে থাকে, এই জন্য আমরা ব্যাংক টেক্সট দিব। তারপর কন্টেইনস, আর হচ্ছে যে টেক্সটটা আমরা কপি করে আনছি। কপি করা কি সম্পূর্ণ জিনিস দিব বলেন তো? যদি সম্পূর্ণ জিনিস দিই তাহলে মিলবে না, কারণ হচ্ছে আপনার ট্রানজেকশনের নাম্বার থাকতে পারে, তারপর হচ্ছে চেকের নাম্বার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আপনি এমন একটা জিনিস দিবেন সেটা হচ্ছে কমন আইটেম। কমন আইটেমটা কি? ক্রেডিট কার্ড পারচেস, যে আইটেমটা থাকবে। এবার আসেন ট্রানজেকশন টাইপ, এটা তো আমার এক্সপেন্স। ক্যাটাগরি, আপনি এটার জন্য কোন টাইপের ক্যাটাগরি দিবেন? ক্রেডিট কার্ড পারচেজের জন্য আমাকে চ্যাট জিপিটি কি বলতেছে একটু আমরা যদি দেখে আসি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, তাই না? আসেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এটার জন্য কি আমার সিলেক্ট করা আছে দেখি? আচ্ছা, অ্যাডভার্টাইজিং আছে, তাহলে অ্যাডভার্টাইজিং। যদি না থাকতো তাহলে আমি ক্রিয়েট করে নিতাম। পেই রেকমেন্ডেড, দেখেন পেইর ক্ষেত্রে আমি একটা টেকনিক দেখাবো। আমি যখন ব্যাংক ট্রানজেকশনে আসছি প্রথমটা কে ছিল? আমার আমেরিকান এআই ছিল, তাই না? আমেরিকান এআই ছিল। তারপরে আবার যখন অ্যাডভার্টাইজিং এর কাজটা করছি সেটা কে ছিল? গোড্যাডি ছিল না? godaddy.com। তারপরে আবার আরেকবার কে ছিল? গুগল ছিল। দেখেন গুগল ছিল না? তাহলে এক একবার এক একটা, তাহলে আপনি একটা রুলের ভিতরে তো এতগুলো নাম সিলেক্ট করতে পারবেন না, আপনার যে কোনো একটা দিতে হবে। আমি এটার জন্য টেকনিকটা কি অ্যাপ্লাই করি, আমি জাস্ট অ্যাড নিতে যাব, গিয়ে সাপ্লায়ার হিসেবে অ্যাড করব হচ্ছে দেখেন হোম। এটা দিলে কি সবার কাছে কমন জিনিসটা থাকলো, থেকে আমার অ্যাড হয়ে গেল। নাহলে বারবার ওই জিনিসটা আমাকে পেইন দেয়া করতো, মানে রুলটা আমার অ্যাপ্লাই হতো না। আমি অন দিয়ে রাখলাম, পরবর্তীতে ম্যানুয়ালি গিয়ে আমি চেঞ্জ করবো। ট্যাক্স,
ট্যাক্স হইতেছে এক্সামটেড, যেটা ক্লায়েন্ট আমাকে বলবে। আর হচ্ছে এই অপশনটা অফ রাখবো। এই অপশনে আমাকে কি বলছে, অটোমেটিক্যালি কনফার্ম ট্রানজেকশন, দিস রুল অ্যাপ্লাইজ টু অটো অ্যাড। মানে যদি এই রুলটা অ্যাপ্লাই হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি অ্যাড করে দিব। না, আমরা চাচ্ছি না, আমরা ম্যানুয়ালি আবার কি এডিট করব। ঠিক আছে, আমরা এই অপশনটাকে অফ রেখে জাস্ট সেভ করে দিব। এবার ব্যাংক ট্রানজাকশনে যাই। ব্যাংক ট্রানজাকশন যাওয়ার পর একটু রিলোড দিব। বাসায় প্র্যাকটিস করলে আবার ঠিক হয়ে যাবে। এই যে ভালো করে দেখেন, এই যে রুল অ্যাডভার্টাইজিং, রুল অ্যাডভার্টাইজিং, এই যে রুলের ভিতর পড়ে গেছে না। যদি আমি ওইখানে ওন কথাটা না লিখতাম তাহলে কি আমার এই রুলটা অ্যাপ্লাই হইতো না। কারণ ওই পেইটা কি ছিল, আমার ম্যান্ডেটরি ছিল। এখন আমি এখানে এসে এডিট করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। দেখেন ভ্যাট গুলো কি এক্সামটেড একবার অ্যাপ্লাই হয়ে গেছে না। আচ্ছা, এবার আসেন আমরা এক এক করে ম্যানুয়ালি জিনিসটাকে একটু কারেকশন করি। আমার এবার কি নামটা কি ওন, আমি এটা কেটেও দিতে পারি, কারণ এখন হচ্ছে সাপ্লায়ারটা ম্যান্ডেটরি না। দেখছেন ট্রিক্সটা কি, যখন আমরা ব্যাংক রুল অ্যাপ্লাই করি, ব্যাংক রুলের সময় পেই দেওয়াটা ম্যান্ডেটরি। এই জন্য আমি বাধ্য হয়ে ওন দিলাম, যাতে সবার জিনিসটা কি অ্যাপ্লাই হয়ে যায়। আর এইখানে এসে আমি ওনটাকে কেটে দিব। দিয়ে আমার যদি সাপ্লায়ারের নাম থাকে, যেরকম আমেরিকান এআই আমার সাপ্লায়ার আছে, আমি আমেরিকান এটাকে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। আমেরিকান এআই দিয়ে আমি জাস্ট সেভ করে দিব। আর আমার সবগুলো ওকে অ্যাড করে দিলাম। এরপরে আরেকটা আসেন, ফোন। আচ্ছা, এখানে কি বাই ফোন কোম্পানি না, বাই ফোন কোম্পানি, অ্যাড নিউতে যাব, সাপ্লায়ার নেমে বাই ফোন দিলাম, অ্যাড করে দিলাম, অ্যাড। এরপরে হচ্ছে গোড্যাডি। এই গোড্যাডি কিসের জন্য ফেমাস, সেটা ওয়েবসাইট বানায়, তাদের জন্য কি ডোমেন হোস্টিং প্রোভাইড করে হচ্ছে godaddy.com। কিন্তু অনেক মানে কম অ্যামাউন্টে পাওয়া যায় সার্ভিস, সার্ভিসগুলো। এখন তো হইতেছে হোস্টিং আর .com। এত প্রমোশন করলে তো ভালো চলবে। আচ্ছা, অ্যাড করব ম্যানুয়ালি। তারপরে হচ্ছে ব্রায়ান। আপনারা যখন কোনো ক্লায়েন্টের প্রথম কাজ পাবেন তখন হয়তো বা একটু বুঝতে সমস্যা হবে। বাট একই ক্লায়েন্টের যখন সেম কাজটা করবেন, হয়তো 2 মাস বা 3 মাসের আপনার ট্রানজেকশন করতে দিছে, প্রথম মাসটাতেই হয়তো বা একটু ঝামেলা হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ট্রানজেকশন গুলো রিপিটেডলি হয়, তাই না? আপনার কোনো একজন কাস্টমারও রিপিটেডলি হয়, সাপ্লায়ারও রিপিটেডলি হয়। অ্যাড নিউতে যাবেন, ই কম, অ্যাডভার্টাইজিং। দেখেন কমতে কমতে কোথায় চলে আসছে। এবার হইতেছে রেসপন্স। দেখেন সব রুলের অধীনে আমি করছিলাম কয়টা, 12টা না, এখন আছে কয়টা, 5টা। রুল দিয়ে মারলাম, দেখেন পাঁচটা ব্যতীত বাকি সবগুলো কি রুলের আন্ডারে চলে গেছে। এবার এই বাকি যে কাজগুলো সেগুলো আমরা ম্যানুয়ালি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, এই যে অলরেডি দেখেন ক্যাটাগরাইজ হয়ে গেছে, বাহ, অনেক সুন্দর সিস্টেম। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক চার্জে তারা নিয়ে নিছে, খালি ভ্যাটটাকে সিলেক্ট করে দিতে হবে, অ্যাড করে দিব। ইন্টারন্যাশনাল পারচেজ ট্রানজেকশন ফি, ব্যাংক চার্জ তারা নিয়েই নিছে, এক্সামটেড, ওকে। জেফ জেরি $1000, এটা কি হিসেবে তারা নিছে, এটা হচ্ছে লোন পেমেন্ট বা অ্যাকাউন্টস পেয়েবল। আমার কাছে কি আছে এরকম কিছু? নাই না।
অ্যাকাউন্টস পেবল, ভ্যাটটা দিব হচ্ছে নো ভ্যাট আপাতত। ও সাপ্লায়ারের নাম দিতে হবে না, সমস্যা নেই, সাপ্লায়ার নাম তো আমার এখানে আছে, বিল পে জেফ গ্যারি। আচ্ছা, এখানে একটা ইস্যু হবে। সাপ্লাই এখানে হচ্ছে ইউ কান্ট ট্র্যাক ট্যাক্স অন অ্যাকাউন্টস অফ টাইপ ডেপ্টরস এন্ড ক্রেডিটরস, মানে এখানে মানে আর কি দেনাদার পাওনাদার বা ডেপ্টর ক্রেডিটর নামে কোনো অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন না, তারা এখানে সাজেস্ট করতেছে। আচ্ছা, এখানে কি ট্রানজেকশনটা কি ঘটছে, ট্রানজেকশনটা কি বলছিল তারা, লোন পেমেন্ট তাই না, পেমেন্ট না না, ট্যাক্সটা দিতে পারবো না, কারণ ট্যাক্স তো আমার ম্যান্ডেটরি দিতেই হবে, ডেপ্টর ক্রেডিটর দিতে পারবো না। অ্যাকাউন্ট তাহলে লোন পেমেন্ট নামে করি, হ্যাঁ, লোন পেমেন্ট হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি থাকোস, লোন পেমেন্ট, লোন পেমেন্টস, এবার নিশ্চিত নিবে হয়তো বা, ওকে। তারপরে হচ্ছে ডিপোজিটটা তো হইতেছে সেল অফ প্রোডাক্ট ইনকাম ছিল, এটা আমরা জানি, এক্সাম্পটেড সেলস দিয়ে দিলাম। এবার আসেন, এই জিনিসটা আমি এখন ফাঁকা কেন রাখছি, এইখানে দেখেন বেসিক্যালি আমার হাতে অপশন হচ্ছে ক্যাটাগরাইজ, যেটা আমার যদি চার্ট অফ অ্যাকাউন্টস ঠিক করা না থাকে, আরেকটা হচ্ছে ম্যাচ। ম্যাচ কখন হয়, যখন কুইক বুকস এর সেম অ্যামাউন্টের যদি কোনো একটা ট্রানজেকশন থাকে বা যে কোনো একটা কিছু ম্যাচ হয়ে গেছে, ধরেন নামই ম্যাচ হয়ে গেছে, হইতে পারে ডেটটাও ম্যাচ হয়ে গেছে, বা এমনও হইতে পারে যে অ্যামাউন্টটা ম্যাচ হয়ে গেছে, যে কোনো একটা কিছু যদি ম্যাচ হয়ে যায়, তখন কুইকবুকস আপনাকে সাজেস্ট করবে হচ্ছে ম্যাচ করার জন্য, মানে আপনি ওই ট্রানজেকশনটা দেখবেন, দেখে জাস্ট ম্যাচ করে দিবেন, এটা কোনটার জন্য। তারপর হচ্ছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, যদি এটা কোথাও থেকে আসে, কোথাও থেকে ট্রান্সফার হয়ে আসে, তাহলে এটা কি করব, রেকর্ড অ্যাজ ট্রান্সফার হিসেবে করব। আর যদি কোনো ক্রেডিট কার্ডের পেমেন্ট হয়, তাহলে এখান থেকে আমরা ক্রেডিট কার্ডের পেমেন্টটা দিব। ঠিক আছে, চারটা অপশন, একটা হচ্ছে ক্যাটাগরাইজ, একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, একটা হচ্ছে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। চারটা অপশন, আপনাকে দেখতে হবে যে কোন অপশনে এটা পড়তেছে। আচ্ছা, এক্সপেন্স এটা কি ছিল, $240, ওনার্স ড্রয়িং তাই না, বা পার্সোনাল ইউজ, ড্রয়িংস আছে, ভ্যাটটা দিব হচ্ছে এক্সাম্পটেড, অ্যাড করে দিলাম। এখন এই যে ইউ অল আর কট আপ, মানে আপনার সকল ট্রানজেকশন গুলা কোথায় চলে গেছে, জিরো, এখন কোথায় চলে গেছে, ক্যাটাগরাইজ সেকশনে, এই যে সব ক্যাটাগরাইজ সেকশনে, এই যে রুল দেখাচ্ছে আপনি কোনটা রুলে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, এরকম বাস্তব ক্ষেত্রে হবে, দেখা যাবে অনেকগুলো ট্রানজেকশন থাকবে, আপনি কি করবেন, দেখবেন যে ম্যাচ কোথায় আছে, মিল আছে কোথায়, ডেসক্রিপশন, ব্যাংক টেক্স, এমন দিয়ে কোনো সময় মিল করতে যাবেন না। রুলটা হচ্ছে, রুলের ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে, যখন আমরা নিউ রুল ক্রিয়েট করতে যাই, প্রথমে রুলে একটা নাম দিতে হয়, এটা কোন টাইপের ট্রানজেকশন, এটা মানি ইন না মানি আউট, সেটাকে আমাকে দিতে হয়, এটা কোন টাইপের অ্যাকাউন্টের জন্য আমার অ্যাপ্লিকেবল, সেটা আমরা অ্যাকাউন্টটাকে ঠিক করে দিব, দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে এনি। আর হচ্ছে রুলটা অ্যাপ্লাই করার তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা ব্যাংক টেক্সট, একটা অ্যামাউন্ট। আমি সবসময় সাজেস্ট করি ডেসক্রিপশন, না হয় হচ্ছে ব্যাংক টেক্সট, এই দুইটা যে কোনো একটা। ঠিক আছে, অ্যামাউন্ট দিয়ে কোনো সময় ম্যাচ করাতে যাওয়া যাবে না। আচ্ছা, আর আমি যে টেক্সটটা লিখলাম বা যে টেক্সটটা সবার ভিতরে কমন আছে, এই রকম কমন টেক্সটটা আমি কোথায় দেবো, এন্টার টেক্সটে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রানজেকশন টাইপ, এটা কোন ধরনের ট্রানজেকশন টাইপ আপনাকে এখান থেকে বলে দিতে হবে, চেক, ট্রান্সফার, এক্সপেন্স না ক্রেডিট কার্ড পেমেন্ট, আপনাকে বলে দিতে হবে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে, মানে চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে পেই রেকমেন্ডেড, অবশ্যই যে এখানে লেখা কি কি রেকমেন্ডেড, যদি থাকে ডিফারেন্ট ডিফারেন্ট পেই থাকে, তখন এই যে আমি তো একটা টেকনিক শিখিয়ে দিলাম, ওম লেখে
আমরা কি আপাতত পক্ষে রুলটা অ্যাপ্লাই করে দিলাম, পরে গিয়ে আমরা ম্যানুয়ালি আমরা কারেকশন করব। আর ট্যাক্স, ক্লায়েন্টের সাথে কথা বলে নিব যে ওই সবগুলোর জন্য ট্যাক্স কত পার্সেন্ট, ওই অনুযায়ী আমরা ট্যাক্স রেটটাকে আমরা এখানে অ্যাড করে দিব। আর এই অপশনটাকে সবসময় অফ রাখবো, সেটা হচ্ছে কি অটো অ্যাডের যে অপশনটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার রুলস। আচ্ছা, এইবার তো আমার কি ক্যাটাগরাইজেশন কমপ্লিট, মানে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো দেওয়া শেষ। এবার আসেন আমরা চলে যাব কোথায়, রিকনসিলেশনে। সেম ট্রানজেকশনের আন্ডারে এই যে রিকনসিলেশন, যাওয়ার পরে এখানে আমাকে যে ব্যাংকের জন্য করবো ওয়েলস ফার্গো নিয়ম, দেখেন বিগিনিং ব্যালেন্স দেখাচ্ছে না, $803.53। এবার আপনার কাছে কি চাচ্ছে, স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স। আসেন আমরা একটু স্টেটমেন্টে চলে যাই। এন্ডিং ব্যালেন্সটা কত, 520.67। 520.67। আচ্ছা, এবার ডেট 31 আগস্ট 2021। এবার এখান থেকে ক্যালেন্ডার, এবার অগাস্টে চলে যাব, 21 স্টার্ট রিকনসিলিং। সমস্যা নাই, আমি ডেট চেঞ্জ করব। ভুলের সময় কথা বলবো না তার। এডিট ইনফো, একটা ক্লিক করেন পরে তাহলে দিয়ে ওই তো এই তো কাজ হয়েছে। এক্ষুনি কথা বলছি না। আচ্ছা তারা ডিফারেন্স দেখাচ্ছে না, ডিফারেন্স তো দেখানোর কথা না। ওয়েলস ফার্গো নিউয়ের জন্য করছি না আমরা, 520.67 চেক করে দেখি, 803.53 ঠিক ছিল কি আমাদের ব্যালেন্সটা? নীলের কথা তো, 12টা ট্রানজাকশন। চেক দেবেন। 12টাই বুঝলাম না। ডিফারেন্স পেমেন্টটা হচ্ছে ডিপোজিট 4,225। 11টা পেমেন্টস, একটা ডিপোজিট। কোনটা কি বাদ পড়ে গেছে নাকি? মনে তো হচ্ছে তাই। ডিপোজিট মেবি মনে হয় কোনটা বাদ পড়ছে সম্ভবত। হ্যাঁ, না পরের পেজে তো হচ্ছে এখানে আমার সার্ভিস চার্জ 0।
আমি একটু ফাইলটাকে একটু চেক আউট করি। হওয়ার কথা না, কিভাবে যে হয়ে গেল। প্রথমে হচ্ছে মিলবে না তো, শিওরই তো। আমি আগস্টের ব্যালেন্স দিছি, করতেছি হচ্ছে জুনের ব্যালেন্স নিয়ে। বুঝছেন, জুনের ব্যালেন্স নিয়ে আমি করতেছি, মানে মাথা চলে গেছে। যাক, বাই মিস্টেক আমার ছিল, তাহলে বিগিনিং ব্যালেন্সটা আমি একটু ঠিক করে নিই। জুনের বিগিনিং ব্যালেন্সটা, বিগিনিং ব্যালেন্স ঠিক করব কিভাবে? ওই যে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, সেখান থেকে ওই ট্রানজেকশনে গিয়ে বিগিনিং ব্যালেন্সটা দিয়ে দিব। এটা কি জুনেরটা? হ্যাঁ, জুনেরটা একটু সেট করে দেই। জুনের 1 তারিখ, সেভ, ইয়েস। ওকে, আবার একটু লোড দিই, দেখি কি অবস্থা হয়। জুনের স্টেটমেন্ট আমি কাজ করতেছি আগস্টের ডাটা নিয়ে। চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাই, এখান থেকে রিকনসাইলে যাব। রিকনসাইলে গিয়ে ওয়েলস ফার্গো নিউ, রিজিউম রিকনসাইলিং। এখান থেকে আমি একটু এডিট ইনফো করব, আমার এন্ডিং ব্যালেন্সটাকে ঠিক করব। এন্ডিং ব্যালেন্স আছে কত? 1122.41। End of June. হ্যাঁ, এন্ড অফ জুন, জুন, সেভ। এই যে 0 আসছে। তুমি চলে গেছো, এই জন্য তো ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, মানে আর কি বেসিক্যালি আমি কি করছি, মানে আর কি জুনের ইনফরমেশন নিয়ে আগস্টের ইনফরমেশন ইম্পোর্ট করছি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে আমাদের স্টেটমেন্টে যখন 0 আসবে, তার মানে আমার কি কোনো ডিফারেন্সটা নাই। এই যে এখানে আমার কি এন্ডিং ব্যালেন্সটা দেখাচ্ছে, আর এখানে হচ্ছে কি ক্লিয়ার ব্যালেন্স, মানে এটার সাথে এটা কি মিলাচ্ছে। আর হচ্ছে এটা বিগিনিং ব্যালেন্স কত ছিল, কয়টা পেমেন্ট ছিল, কয়টা ডিপোজিট ছিল, সবগুলো আমার কাছে শো করতে। এখন যদি আমি ফিনিশ নাও দিয়ে দিই, তাহলে আমার কি এই রিকনসিলেশন কমপ্লিট। দেখেন, ইউ রিকনসাইল দিস অ্যাকাউন্ট, ডান। এখন দেখেন এই যে বিগিনিং ব্যালেন্সটা কত হয়ে গেছে, 1122.41। কারণ পরের মাসে যখন আমি আবার রিকনসিলেশন করতে যাব, এর আগের মাসে যেটা এন্ডিং ছিল সেটা এই মাসের কি বিগিনিং হয়ে যাবে। এখন আমার রিপোর্টটা পাওয়ার দরকার। আমি এই যে রিকনসাইল, এই যে একটা হাইপার লিঙ্কের মতো আছে ব্লু কালারের, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন, আপনার এই রিপোর্টটা চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট আউট করবেন। উপরে থাকবে সামারি, নিচে থাকবে কি ডিটেইলস। ঠিক আছে, এটা প্রিন্ট করে সাবমিট করুন। এটা হচ্ছে আপনার ব্যাংক রিকনসিলেশন। এই যে দেখেন, আপনার ওপেনিং বিগিনিং ব্যালেন্স কত ছিল, চেক অ্যান্ড পেমেন্ট ক্লিয়ার কয়টা হয়েছে, ডিপোজিট কয়টা হয়েছে, আর স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স কত ছিল। আর এই যে আপনার ডিপোজিটের সকল ইনফরমেশন, আর হচ্ছে চেক ক্লিয়ারেন্সের সকল ইনফরমেশন নিচে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ব্যাংক যখন আমি অ্যাড করতে চাই, তাই না? এবার আসেন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সেম প্রসেস। আগে আপনাকে ক্রেডিট কার্ডের কি চার্ট অফ অ্যাকাউন্টস থাকতে হবে, একটা কি ওপেনিং ব্যালেন্স থাকতে হবে, তাই না? আচ্ছা, আমরা যেটা দিব সেটা একটু চেক করি। আপনারা তিনটা মান্থের করবেন, জুন, জুলাই, অগাস্ট। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডের হচ্ছে এখানেও ক্রেডিট কার্ড ব্লু বিজনেস প্লাস, এখানে দুইটা ক্রেডিট কার্ড আছে। একটা হচ্ছে ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। আর বাইরের দেশে ক্রেডিট কার্ড কিন্তু নর্মালি হয়, মানে অর্ধেক মাস থেকে শুরু হয়ে পরের মাসের অর্ধেকে গিয়ে শেষ হয়। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার স্টেটমেন্ট যেটা আছে সেখান থেকে আমরা কি চেক করব? আমাদের বিগিনিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স বা নিউ ব্যালেন্স নামে থাকতে পারে। আরেকটা হচ্ছে কি আমার ডেট। এখন নিউ ব্যালেন্স মানে কোনটা? আমার কি ক্লোজিং ব্যালেন্স যেটা, তাই না? এই যে দেখেন, প্রিভিয়াস ব্যালেন্স দেওয়া আছে 30,345.10 প্রিভিয়াস ব্যালেন্স।
এই যে প্রিভিয়াস ব্যালেন্স দেওয়া আছে। আর এটা কি নিউ ব্যালেন্স মানে কি নতুন করে আপনার কত ব্যালেন্স হয়েছে। এখন আসেন ডেটটা তো দেওয়া নাই, কোনো জায়গায় ডেট খুঁজে পাচ্ছি না। এটা আমরা ট্রানজেকশনটা ঘেটে আসি। দেখেন 20 সালের আছে না, 20 সালের ডিসেম্বর 31। ওকে, আর কোনো কি পাই কিনা, 20 সালের 28 তারিখ, ডিসেম্বরে 28, 21 21 21, ঠিক আছে। তার মানে আর কি 2020 সালের ডিসেম্বরে 1 তারিখে আমার ব্যালেন্সটা, তাই না? ব্যালেন্সটা কত আছে? 30,345.10। ক্রেডিট কার্ড অ্যাড করব। সর্বপ্রথম কোথায় যাব? চার্ট অফ অ্যাকাউন্টসে, নিউতে যাব, অ্যাকাউন্ট নেমে যাব, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, খুব পেন দেয় বলতেছে। ওকে, সিলেক্ট টাইপ কি বলেন? ক্রেডিট কার্ড। এক ডিটেল টাইপে ক্রেডিট কার্ড। ওপেনিং ব্যালেন্সটা কপি করছিলাম, এখানে এসে পেস্ট করব, ডলার চিহ্নটাকে উঠে দেব। আচ্ছা, কবে? 2021 না, 21-এর কি ডিসেম্বর 1 তারিখ। ঠিক আছে, 20-এর ডিসেম্বরের 1 তারিখ। আচ্ছা, সেভ। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়া শেষ। এবার আমরা একটু দেখি, এই যে ব্লু বিজনেস প্লাস 30,345.10। এবার আমরা কি করব? ডুপ্লিকেট করে নিয়ে তাকে ব্যাংক ট্রানজেকশনে চলে যাব। ব্যাংক ট্রানজেকশন থেকে কি করব? ইম্পোর্ট। আসছে? আসে নাই তো, মানে নেটের স্পিড হয়তো স্লো হয়ে গেছে। হ্যাঁ, কি? আচ্ছা, এবার আমরা সেম ভাবে ব্যাংক ট্রানজেকশনে চলে যাই। ড্রপ ডাউন থেকে আপলোড ফ্রম ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল করব। আচ্ছা, সিলেক্ট ফাইল করার আগে ফাইলটা যেটা আছে সেটা ডাউনলোড করে রাখি। আমি অবশ্য সিএসবি করে রাখছি, সিএসবিটা ডাউনলোড করে নিই। আসসালামু আলাইকুম। ওকে, এবার একটু ফাইল ওপেন করি। কাউসার কি ঘুম আসতেছে? আচ্ছা, এইবার একটু দেখেন, আমি একটা অ্যামাউন্টের কলাম দিয়ে, নরমালি আমি প্র্যাকটিক্যাল লাইফে তাই করি যে ব্যাংক অ্যাকাউন্টের যখন আমরা রিকনসিলিয়েশন করি, আমি চেষ্টা করি যে 2টা কলাম দিয়ে করার। আর যখন আমরা কি করব, ক্রেডিট কার্ড করব, তখন একটা দিয়ে কলাম দিয়ে করা ভালো। এখন আমি এটা একটু দেখে নিব যে আমার ফাইলটা কি এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। ওপেনিং ব্যালেন্সটা দিব। ওপেনিং ব্যালেন্সটা আমার কত আছে? ওপেনিং, সরি, ওপেনিং ব্যালেন্সটা কত? 30,345.10। ওকে, মাইনাস চিহ্ন দিব। কেন মাইনাস দিছি বলেন তো? ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সটা কি হয়? রিভার্স হয় না? ওকে, 30,300। এবার ইকুয়াল টু দিব। দেখেন, যারা এক্সেলে এক্সপার্ট তারা আমরা সবাই জানি সাম, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দিব,
এটায় ক্লিক করলাম, কমা চিহ্ন দিয়ে দেন এখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখেন তো 31,083.40 মিলছে। দশমিকের একটু এদিক ওদিক থাকবে হয়তো যে কোনো একটা কারণ, ঠিক আছে। তাহলে আমার কি ফাইলটা কি রিভার্স করাই আছে, সবসময় এটা চেক করে নিবেন ফাইলটা রিভার্স করা আছে কিনা, মানে স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্সের সাথে মিল আছে কিনা সেটা চেক করে নিতে হবে, ঠিক আছে। আমরা ডিলিট করে দিই। ওকে, এবার আসেন আপলোডের পালা। সিলেক্ট দ্য ফাইল, ডাউনলোড অপশনে ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, কন্টিনিউ। কোন অ্যাকাউন্টের জন্য? ক্রেডিট কার্ডের অ্যাকাউন্টের জন্য কন্টিনিউ দিলাম। কলম কটা ব্যবহার করছি? একটা। আর তারপর একটু চেক করে আসি, মান্থ ইয়ার না আজকে আব্দুল্লাহ ভালো মুডে আছে। আচ্ছা, অ্যামাউন্ট এগুলো সব ঠিক আছে, ম্যাপিং। আচ্ছা, রিভার্স তো করা লাগবে না আমার, তাই না? রিভার্স তো করে আসছি, যেন রিভার্স করতে হবে না। কন্টিনিউ, ডান। চলে আসে 14টা ট্রানজেকশন। এবার আসেন ক্যাটাগরাইজেশনের জন্য। কুইকবুকস আগে থেকে অনেক ভালো হয়ে গেছে, দেখছেন? ক্যাটাগরাইজ অন ম্যাচ অলরেডি তারা বলেই দেয়, আগে এটা ছিল না, মানে অটোমেটিক্যালি নিয়ে নিতে পারতো না, তাদেরকে রিড করার জন্য আমাদেরকে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হয়। যাই হোক, যেহেতু তারা রিড করে ফেলছে, তারপরে আমরা আমাদের চ্যাট জিপিটি বাবা জীবন আছে না, তার একটু হেল্প নিব, যে সে কি বলতে চায়, তার কাছ থেকে আমরা একটু পরামর্শ নিয়ে আসি। হ্যাঁ, ঠিক সেম ভাবে যে প্রম্পট আমি লিখে রাখছি ওইভাবে থাকবে, জাস্ট আবার ট্রানজেকশন গুলাকে আপলোড করে দিলাম। এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না, ঠিক আছে। আমি একটা টেকনিক আপনাদেরকে দেখাই দিছি আমার এক্সপিরিয়েন্স থেকে বিগত বছরে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে আপনাদের নিজস্ব। প্রম্পটটা হচ্ছে না, প্রম্পটটা দিব না। প্রম্পটটা হচ্ছে যে এখানে ভিডিওতে রেকর্ডিং আছে, অবশ্যই দেখে নেবেন। আপনারা আরেকটু সুন্দর করে প্রম্পট লেখার চেষ্টা করবেন। কি আচ্ছা, সবগুলো দেখাচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট, ক্রেডিট কার্ড পেমেন্ট ম্যাক্সিমামই দেখাচ্ছে, তাই না? ওকে, প্রফেশনাল ফি। এই যে আপওয়ার্ক, আপওয়ার্ক কথাটা আছে না কয়েকবার, আপওয়ার্ক আপওয়ার্ক ফাইলের মধ্যে যদি আমি একটু খেয়াল করি ভালো করে, এই যে আপওয়ার্ক একটা কথা আছে, যদি আমি এটাকে একটু মার্ক করি, আপওয়ার্ক, এটা এটা তারপরে হচ্ছে ফরম্যাট পেন্টারে আরো একটা, তাই না? দেখেন কয়টা আপওয়ার্ক না। তাহলে আপওয়ার্ক সবগুলা কি আমার, এটার জন্য কি করতে পারি আমি, একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারি, তাই না? আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস ব্যাংক রুল ক্রিয়েট করতে পারি, ব্যাংক রুল ক্রিয়েট করতে পারি। চার্ট অফ অ্যাকাউন্টস তো আছেই, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল না। ওকে, স্পেন্ড মানি সবগুলা কি আমার স্পেন্ড মানি, আপওয়ার্কের প্রত্যেকটা কি আমার স্পেন্ড মানি, কারণ রুলের ক্ষেত্রে আমাকে সিলেক্ট করে দিতে হবে এটা কি স্পেন্ড মানি নাকি মানি ইন। আসেন নিউ রুলে চলে যাব, ডেসক্রিপশন তো কপি করি নাই। নাম দিলাম হচ্ছে আপওয়ার্ক। ওকে, মানি আউট কোন ট্রানজেকশনের ক্ষেত্রে? শুধুমাত্র ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এটা দিব হচ্ছে এনি। ডেসক্রিপশনে তো আমার জিনিসগুলো লেখা আছে, তাই না? একটু যদি ভালো করে দেখি, ডেসক্রিপশনে আপওয়ার্ক কথাটা লেখা আছে, ডেসক্রিপশনে আপওয়ার্ক কথাটা লেখা আছে, এই জন্য আমরা কি ডেসক্রিপশন দিয়ে মিলাবো। ওকে, তারপরে হচ্ছে ট্রানজেকশন টাইপ, কোন টাইপের? এটা এক্সপেন্স। ক্যাটাগরি কি? চার্ট অফ অ্যাকাউন্টস কি বলেন? আমার চ্যাট জিপিটি আমাকে কি বলছে? প্রফেশনাল ফি অর কন্ট্রাক্ট লেবার, তাই তো? লিগ্যাল, লিগ্যাল অ্যান্ড
প্রফেশনাল ফি। এবার আসেন পেই। পেই তো সবার জন্য একটাই কমন, আমরা কি জানি আপওয়ার্ক, তাই না? আপওয়ার্ক তো বলেই দিছে, এখানে আর কোনো কনফিউশন নাই। আপওয়ার্ক, জাস্ট সেভ করে দিব। ট্যাক্স, আমার ক্লায়েন্ট যা বলবে সেই অনুযায়ী আমি ট্যাক্সটা দিব। অফ করে রাখছি, জাস্ট সেভ। এবার একটু এসে রিলোড দিব। আমার মনে আছে আমি একটা রুল অ্যাপ্লাই করে 850 ট্রানজেকশনকে একবারে ক্যাটাগরাইজেশন করছি, একটা রুল। মিষ্টি খাবো? আচ্ছা দেখেন, এই যে রুল ক্রিয়েট হয়ে গেছে না? হ্যাঁ সবগুলা এবার কি ধরে ক্যাটাগরাইজড। তোমরা মিষ্টি খাওয়াবো কাজ শেষে, ক্যাটাগরি অ্যাকসেপ্ট করে নিলাম, তাহলে তো খেতেই হবে। আচ্ছা এবার আসেন এক এক করে আমরা এগুলাকে ক্যাটাগরাইজ করি। $140.92, এটা হচ্ছে মোবাইল ফোন ইউটিলিটিস। ইউটিলিটিস নামে দেখি চার্ট অফ অ্যাকাউন্টস আমরা একটু ক্রিয়েট করি। না, তাহলে অ্যাড এ নিউ চার্ট অফ অ্যাকাউন্টস। ইউটিলিটিস হচ্ছে আমার এক্সপেন্স, ইউটিলিটিস দেখেন তো কোথাও কি মিলে লাস্টে। ইউটিলিটিস, ওকে, সেভ এন্ড ক্লোজ করে দিলাম। ইউটিলিটিস, ভ্যাটটা হচ্ছে এক্সাম্পটেড দিয়ে অ্যাড করে দেবো। ইন্টারনেট 2.93 আর ইন্স্যুরেন্স 90, আর হচ্ছে কোনটা ছিল, ইন্স্যুরেন্স কত ছিল 147.22। দুটাই কি ইন্স্যুরেন্স না? একটা ইন্স্যুরেন্স, একটা হচ্ছে কি সফটওয়্যারের সাবস্ক্রিপশন আছেই, তাহলে আর নতুন করে অ্যাড করার দরকার নাই। ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছেই অলরেডি, তাহলে আমার জাস্ট ভ্যাটের প্রয়োজন। আবারও বলে দিচ্ছি, ভ্যাট ট্যাক্স গুলা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আপনার কি প্রয়োজন, ঠিক আছে? নাম্বার 22.95 আর 147, 22.95 হইতেছে কমিউনিকেশন, ওকে, দুটাই। এই দুটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স দেওয়া আছে আমার, চার্ট অফ অ্যাকাউন্টস করে সেভ করে দিব। নাম্বার হচ্ছে ইউটিলিটিস, এবার এটা হচ্ছে থ্যাংক ইউ ক্রেডিট কার্ড পেমেন্টের কাছ থেকে রিসিভ করছে। আচ্ছা এটাই শেষ করি। সাবস্ক্রিপশন 0 অ্যাড করে দিলাম। ওয়াস্ট ডিসপোজাল হিসেবে ছিল ইন্টারনেট কেবলের। এবার আসেন এই দুইটা 513 আর 118, কি বলছে তারা? ক্রেডিট কার্ডের পেমেন্ট, তাই না? ডিপোজিট, তাহলে ক্রেডিট কার্ড পেমেন্ট, ক্রেডিট কার্ড পেমেন্ট, এই যে দেখেন ক্রেডিট কার্ড পেমেন্ট ছিল না, এই যে অপশনে এবার আসছে না ক্রেডিট কার্ড পেমেন্ট, এই যে ক্রেডিট কার্ড পেমেন্ট। এখন আপনার কাছে ধরেন এটা ক্রেডিট কার্ডের পেমেন্টটা কোথা থেকে গেছে, ক্রেডিট কার্ড পেমেন্ট ফ্রম, আমরা ধরে নিলাম ওয়েলস ফার্গো থেকে বা পেপাল থেকেই দিছি, ঠিক আছে? পেপাল থেকে দিছি, দিয়ে জাস্ট অ্যাড করে নিব, যেহেতু এটা ক্রেডিট কার্ডের পেমেন্ট ছিল। পরবর্তীতে ক্রেডিট কার্ডের পেমেন্ট পেপাল থেকে দিই, অ্যাড করে দিলাম। তারা আমাকে সাজেস্ট করতেছে, ওকে, যাক আমার সবগুলো ডান। এবার আমরা চলে যাব রিকনসিলিয়েশন। আমরা কার জন্য করব?
ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। আবার চার্ট অফ অ্যাকাউন্টস দেখার পালা। 31,083.42। আচ্ছা, এন্ডিং ডেট কবে? 21শে জানুয়ারি, তাই না? জানুয়ারির লাস্ট ডেট কবে? লাস্ট ডেট একটু চেক করে 25 তারিখ, তাই তো? আচ্ছা, স্টার্ট রিকনসিলিং। 0, ঠিক আছে। এবার আমরা কি করব, জাস্ট ফিনিশ নাওতে চলে যাব। ডান। ঠিক একইভাবে এই যে রিকনসিলিয়েশন রিপোর্ট, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করা মাত্রই আমাদের রিকনসিলিয়েশন রিপোর্ট চলে আসবে। এখান থেকে প্রিন্টের অপশন থেকে আমরা জিনিসটাকে প্রিন্ট করে নিতে পারি। ঠিক আছে, সবগুলো প্রসেস কিন্তু সেম। আমরা যত ধরনের রিকনসিলিয়েশন বলি, ডেবিট কার্ড বলেন, ক্রেডিট কার্ড বলেন, ব্যাংকের যে কোনো রিকনসিলিয়েশন, মানে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটের যে কোনো ক্ষেত্রেই আমরা যে রিকনসিলিয়েশনটা করি সেটার প্রসেসটা আমার সেম। যদি ব্যাংক অ্যাড করা থাকে তাহলে তো ভালো, ব্যাংক অ্যাড করা না থাকলে আমাদের প্রথমে চার্ট অফ অ্যাকাউন্টস দেখতে হবে, দেখার পরে দেখতে হবে আমাদের কি ওপেনিং ব্যালেন্স, তারপরে হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টটা থেকে আমার কি করতে হবে, সিএসবি তে করতে হবে। সিএসবি তে করার পরে আমরা এখানে এসে কি ম্যানুয়ালি সেটাকে আপলোড করব। আপলোড করে দেন ক্যাটাগরাইজেশন করব, ক্যাটাগরাইজেশন কমপ্লিট হওয়ার পরে আমরা রিকনসিলিয়েশন করব। এই কয়টা স্টেপ আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, চ্যাট জিপিটি মুখ্য ভূমিকা পালন করার অর্থ হচ্ছে, কারণ আমরা, হ্যাঁ আমাদের হেল্প, কারণ হচ্ছে যে সময়টাকে বাঁচানোর, জাস্ট গুগল, সমস্যা নেই, এটা নিয়ে ভিডিওতে দেখলে হবে। আপনাদের আরো ক্রেডিট, হ্যাঁ এটা অনেক ভালো জিনিস। আপনাদের আরো ক্রেডিট কার্ড আছে, আপনারা ক্রেডিট কার্ড গুলো আর কি দেখে নেবেন। এখন কথা হলো যে এখানে তো ধরেন আপনি কয়েকটা স্টেটমেন্ট দিলেন, এরকম আরো কয়েকটা যেমন ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট স্টেটমেন্ট কিভাবে কালেক্ট করা যেতে পারে? চ্যাট জিপিটি কেই বলবেন যে গিভ মি দ্য ব্যাংক স্টেটমেন্ট অর গিভ মি দ্য ট্রানজাকশন লিস্ট ফর প্র্যাকটিস, বললেই সে আপনি কি করবে, দিয়ে দিবে। চ্যাট জিপিটির কাছে সব আছে প্র্যাকটিস করার জন্য। ওকে, এবার আসেন পেপাল রিকনসিলিয়েশন, যেটার কাজ খুবই কম পাওয়া যায়, তারপর একটু দেখা রাখবো আপনাদের। হুম, মানে ওরা প্রিন্ট করে একটা হার্ড কপি দিয়ে কাছে দেয়, Correct. আবার বুঝতে পারবো না। আপনি প্রথম অ্যাসাইনমেন্ট ছিলেন না, হ্যাঁ আমরা প্রিন্টে গিয়ে পিডিএফ দিই না, হ্যাঁ হ্যাঁ, ও প্রিন্টে গিয়ে প্রিন্ট করতেছে, বলতেছে যে আসে না কেন। এটা ঠিক না ছেলে। আচ্ছা, পেপাল, এটা হচ্ছে বেসিক্যালি একটা পেপালের স্টেটমেন্ট। কই থেকে কই আসতেছে, ওকে, এটা হচ্ছে আমার একটা পেপালের স্টেটমেন্ট। এখন পেপাল জিনিসটা কি আগে আমাকে সেটা বুঝতে হবে। পেপাল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটার মাধ্যম দিয়ে ইন্টারন্যাশনালি ই কমার্স বিজনেস যারা করে বা এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করে, এই সকল প্রতিষ্ঠান তারা কি করে, পেপালটাকে ইউজ করে মাল্টি কারেন্সি হিসেবে। এখন পেপালে বেসিক্যালি টু টাইপস অফ কারেন্সি থাকে, সেটা হচ্ছে একটা হোম কারেন্সি আর একটা হচ্ছে ফরেন কারেন্সি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কোন কারেন্সির অ্যামাউন্ট গুলোকে নিয়ে রিকনসিলিয়েশন করব। অবশ্যই মনে রাখবেন হোম কারেন্সির, কারণ ফরেন কারেন্সি করা যা কথা, না করা একই কথা, কারণ ফরেন কারেন্সির ইম্প্যাক্ট কিন্তু অলরেডি আপনার হোম কারেন্সিতে চলেই আসে। তো এই জন্য ফরেন কারেন্সি
মানে আর কি আপনার রিকনসিলেশন হয় না, শুধুমাত্র হোম কারেন্সির হয়। তাহলে যখন একটা স্টেটমেন্ট আপনাকে দিবে, স্টেটমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, আপনার সবার আগে কি কাজ করতে হবে, কারেন্সিটাকে ঠিক করে নেওয়া। এই যে কারেন্সির এখানে আমি ফিল্টার দিয়ে রাখছি, কারেন্সির এখানে শুধুমাত্র আমার এখানে যদি হোম কারেন্সি হতে ইউএসডি, ইউএসডিটাকে ওকে দিব, দেখেন কমে গেছে না, এখন কমে গেছে। এবার আসেন, ইউএসডিটা আমার হয়ে গেছে। এবার আমাকে প্রশ্ন হচ্ছে, এখানে ডেট আছে, এটা টাইম, এটা টাইম জোন, তারপরে হচ্ছে এটা নেম, এটা হচ্ছে কি টাইপ, এটার স্ট্যাটাস, এটার কারেন্সি, এটার হচ্ছে গ্রোস অ্যামাউন্ট এবং ফি, আর এটা হচ্ছে নেট অ্যামাউন্ট। এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, আমরা তো ফি এর জন্য একটা নিবই অবশ্যই, পেপালে যেহেতু ট্রানজেকশন ইন্টারন্যাশনাল একটা পেমেন্ট গেটওয়ে, তাহলে তার কি একটা ফি থাকে, অবশ্যই আমরা ফি তো ক্যালকুলেশন করবো। তাহলে এখানে আর বাকি থাকে হচ্ছে গ্রোস এবং নেট। তাহলে আমাকে বলেন আমরা কোন অ্যামাউন্টটা নিব, গ্রোসটা নিব না নেটটা নিব? হ্যাঁ, গ্রোস অ্যামাউন্টটা নিব নাকি নেট অ্যামাউন্টটাকে নিব? হ্যাঁ, ক্লিয়ার করেন কেউ একজন। আমার মনে হয় নেটটা নিয়ে একটু ভালো করে ফাইলটার দিকে খেয়াল করেন, তাহলে তো আরেকটু আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। এই যে গ্রোস নিবেন না। ব্যালেন্সটা সেটেল করবে নেটের উপর। আমরা ফি নিচ্ছি, দেখেন গ্রোসের ভিতরে ফিও আছে নেটও আছে, তাহলে ফিটাকে যদি আমি নিয়ে নিই, তাহলে আমি কি নিব, নেট অ্যামাউন্টটা নিব। কথা বুঝাতে পারছি? ফি নিব আর কি, নেট অ্যামাউন্টটা নিব। আচ্ছা, এখন এই স্টেটমেন্টে একটা ঝামেলার বিষয় থাকে, পেপাল যখন আমরা রিকনসিলিয়েশন করতে যাই তখন ওপেনিং ব্যালেন্সটা আমরা পাই না। এখন ওপেনিং ব্যালেন্সের জন্য আমি একটু যদি দূরে চলে যাই, ব্যালেন্সটা হচ্ছে 14.99 মাইনাস, তাই না? তাহলে এখানে ফিটা কত, 99, নেট কত, 14, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত আসছিল, কি ওপেনিং ব্যালেন্স? একটা সিম্পল উদাহরণ দিই, আপনাকে বিকাশে আমি পাঠাইছি হচ্ছে 1020 টাকা। এখন আপনার 20 টাকা হচ্ছে চার্জ, 1000 টাকা হচ্ছে আপনার নেট অ্যামাউন্ট। তাহলে আপনার আগের ব্যালেন্স কত ছিল বলেন তো? এখানেও তাই, এখানে ফি হচ্ছে 99, নেট হচ্ছে 14, আমার ব্যালেন্সে কি 14.99 না? তাহলে আমার ওপেনিংটা কত থাকার কথা, 0। কথা মাথায় ঢুকছে? এবার বুঝাতে হবে। ওকে, এবার আসেন, আপনারা কি করবেন, একটা ফাইল নিবেন, ফাইল নিয়ে এটা কপি করান। তারা আমার সাথে খুবই যন্ত্রণা দিচ্ছে। আচ্ছা, এইটা তো কারেন্ট মান্থের ট্রানজাকশন, বা আগের মাসের ট্রানজাকশন থাকতে পারে কিনা, এটা ব্যালেন্সে ঠিক করবে না রিকনসিলিয়েশনের ক্ষেত্রে। যে মাসের রিকনসিলিয়েশন করবেন সেই মাসে। তারপরে আগের মাসে কোনো ব্যালেন্স থাকার পসিবিলিটি নেই, যদি ওপেনিং ব্যালেন্স তো করতেছেন গত বছরের ব্যালেন্স। এবার আসেন, আমার কি কি লাগবে না, টাইম দরকার নাই, টাইম জোন দরকার নাই, ধরে ডিলিট করে দেন। ঠিক আছে, নেম থাকুক, ফাইলটা আমি রেডি করতেছি, টাইপ থাকুক, স্ট্যাটাস, কারেন্সি, এগুলো আমি কি করি, ডিলিট করে দিই। তারপরে হচ্ছে গ্রোস, ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এটাও আমার প্রয়োজন নাই, যেটা এটা আমার লাগবে না। তারপর কি শিপিং অ্যাড্রেস, প্রয়োজন নাই, ডিলিট। তারপর অ্যাড্রেস স্টেট, এটাও ডিলিট। আইটেম টাইটেল, টাইটেলটা থাকুক, কারণ আমার যদি কোনো সময় দরকার হয়। কি বলুন, আইটেম আইডি থেকে শুরু করে আমার এইদিকে আর কোনো কিছু প্রয়োজন আছে? ব্যালেন্স তো সবকিছু নিয়ে নিছি, সব ডিলিট হয়ে গেল। এই যে এবার আমার কোনো কিছু আপলোড করার জন্য আমার প্রথম শর্ত কি, ডেটের একটা কলাম থাকবে, একটা ডেসক্রিপশন কলাম থাকবে, তাই না? এখানে তো অনেকগুলো কলাম। আসেন, এটাকে আমি একটা নতুন করে কলাম নিই, ডেটের পাশে ইনসার্ট করে কি নাম দিব, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন দিলাম।
ওকে, এইবার এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। ইকুয়াল টু দিলাম কনক্যাটানেট, কনক্যাটানেট, ঠিক আছে? আচ্ছা, নিচ্ছে না তারা আমার কাছে। হ্যাঁ, 3টা কলামকে আমরা জয়েন করব। CON, কি হলো, আসে না কেন? চলে আসা কনক্যাটানেট, আচ্ছা এটা আসতেছে না। ব্র্যাকেটটা দেন দেখেন। আমি আগে এটাকে একটু সেভ করি, তারা কি ঝামেলা চাচ্ছে। আসছে যাই, CON, CAT, NATE, কনক্যাটানেট, কনক্যাটানেট। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এইবার হচ্ছে প্রথম এই কলামটা নিলাম, তারপরে হচ্ছে কমা দিব, ডাবল ইনভিটেশন, ঠিক আছে? এটা দেওয়া মানে কি বলেন তো? একটু গ্যাপ, তারপর আবার কমা দিব, তারপর যে কলামটা চাচ্ছি সেই কলামটা আবার লিখবো, দেন আবার কমা দিব, আবার ডাবল কোটেশন, আবার কমা দিয়ে যে কলামটা লিখতে যাচ্ছি সেই কলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। চলে আসছে না? এইবার এখান থেকে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। ওকে, একটা সমস্যা আছে, বলেন। যদি আমি এইবার ওই কলামগুলোকে ডিলিট করে দিই, চলে যাবে। এখন এটার জন্য কি করা যায়? কপি করব, এখান থেকে পেস্ট ভ্যালু করব, এই যে পেস্ট ভ্যালু, এইবার আমি ডিলিট করে দিই। দেখেন, পেস্ট ভ্যালু করছি, কারণ আমরা সবাই জানি কোন একটা জিনিস যখন ফর্মুলা অ্যাপ্লাই করি তখন সেখানে থেকে কপি করে নিয়ে আবার যদি পেস্ট ভ্যালু দিই তাহলে সেটা কি হবে? থেকে যাবে। ওকে, এবার আসেন ফি, তাই না? ফি আমাকে ঝামেলা করতেছে, এই ফি গুলাকে সব ধরে নিয়ে কাটবো এবার। দেখেন, এখান থেকে কেটে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে হচ্ছে নিচে গিয়ে পেস্ট করে দিলাম। দেখেন, সিরিয়াল ওয়াইজ হয়েছে না? তাহলে ডেট গুলো তো আমার সিরিয়াল ওয়াইজ নামাইতে হবে। ডেট গুলোকে কপি করে নিয়ে আসেন, কপি করে নেন, এখানে কি দিয়ে আবার পেস্ট করে দিলাম। তাহলে একটা নাম কি হবে? পেপাল ফি না এগুলা? পেপাল ফি। ওকে, এবার এটাকে ধরে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এ পর্যন্ত, পেপাল ফি সব ঠিক আছে। তাহলে আমার এই কলাম তো লাগতেছে না, এটাকে ডিলিট করে দিই। এটার ডেসক্রিপশন এর নামটা কি হবে? অ্যামাউন্ট, অ্যামাউন্ট। এবার আসেন, যেগুলো পেপাল ফি, যেগুলো জিরো, ডিলিট করে দেন। ঠিক আছে, তাহলে আমার কি ফাইলটা রেডি না? হ্যাঁ, এবার আসেন এটাকে একটু বর্ডার করে দিন, অল বর্ডার। এখন কি জিনিসটা দেখতে একটু সুন্দর মাধুর্য দেখা যাচ্ছে না? এইভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? আপনাদেরকে করা আছে ফাইল, তারপর আমি দেখাই নিলাম যে এইভাবে জিনিসটা করে। এই যে পেপাল ক্যাটাগরাইজেশন সিএসবি করে রাখছি। তখন হয়তো বা আপনাদের কাছে একটা কোশ্চেন থাকতো, স্যার কিভাবে জিনিসটা এত শর্টে করছেন? এই জন্য শর্টে জিনিসটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পেপালের, বুঝতে পারছি তো?
পেপ্যালের ওপেনিং ব্যালেন্সটা কত হবে? 0 দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস করব 0 দিয়ে। এবার আসেন এন্ডিং ব্যালেন্সটা একটু আমরা চেক করি তো। এন্ডিং ব্যালেন্সটা কই? ক্লাস কি বেশি বোর হয়ে যাচ্ছে সবাই? আচ্ছা, কঠিন না? আচ্ছা, এবার আসেন আমরা একটু এন্ডিং ব্যালেন্সটা চেক করি। এই যে ব্যালেন্স দেখেন তো, এন্ডিং ব্যালেন্স কি 0 না? তার মানে কি আমরা যখন ওই যে রিকনসিলেশনের ওই স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স দিব তখন কি দিব? 0 দিব। ঠিক আছে? এটা দেখালাম না? যেভাবে প্রসেস এতক্ষণ ছিল সেই প্রসেসেই আগাবেন। চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, ওপেনিং ব্যালেন্স 0 দিবেন, তারপরে হচ্ছে ট্রানজেকশন ইম্পোর্ট করবেন, ক্যাটাগরাইজেশন করবেন, রিকনসিলেশনে গিয়ে রিকনসিলেশন কমপ্লিট। কি কাজ না? সামনে আরো কাজ আসতেছে আসতেছে। লাইফে সবেমাত্র শুরু। লাইফে সবেমাত্র শুরু। এটাই হচ্ছে মূলত ডলার ইনকামের কাজ। ম্যাক্সিমাম কাজই দেখবেন রিকনসিলেশনের আপনাদের। ওকে, এইবার আসেন ছোটখাটো টপিক। হ্যাঁ, কেন পারবেন না? এটা হচ্ছে ম্যাক্সিমাম কাজ থাকে অ্যাজ এ বুককিপার হিসেবে, ম্যাক্সিমামই কাজ রিকনসিলেশনের থাকে। তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো থাকে। এমনও কাজ আছে, কেন রিকনসিলেশন কেন? আপনি সেট আপ করা থেকে শুরু করে যারা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো করছে তাদের জন্য কোনো সমস্যা হবে না, আর যারা করে নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ। আমি গ্রুপে লিখে দিচ্ছি, ডাটাগুলোকে নিয়ে এসে ইম্পোর্ট করতাম। এটাকে বলা হয় মাইগ্রেশন। এটাও একটা শিক্ষা আপনাদের। যখন কুইক বুকসে সংক্রান্ত বা জেরো সংক্রান্ত কোনো কাজ করতে যাবেন, হ্যাঁ করেন, যেইভাবে পারেন আপনি করেন, করে একটা নতুন কোম্পানিতে এসে ইম্পোর্ট করেন। এটাকে বলা হয় মাইগ্রেশন প্রসেস। যখন আপনি ফাইবার আপওয়ার্কে কাজ করতে যাবেন তখন লেখা থাকবে। আচ্ছা, এবার আসেন যে আমি বেসিক্যালি এই দুইটা টপিক দেখাই, অনেকে দেখায় না, যে আমরা সবাই মোটামুটি স্কিল হাঁটতে দৌড়াইতে মানে আর কি প্র্যাকটিস করতে করতে কিছু দূর শিখি, তাই না? সমস্যাটা একটাই, যে কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটাই জানি না, কাজ কেমনে করবো সেটাই জানি না, তাই না? এমনও দেখা যায় যে ঘরে তালা দিয়ে কেউ চলে যায়, আবার দেখা যায় যে ঘরে ডাকবে কিভাবে সেটাও কেউ জানে না। আচ্ছা, আসেন ঘরে ডাকার প্রসেসটা শিখাই। হাউ টু অ্যাক্সেস ফ্রম ইউর ক্লায়েন্ট, মানে একজন ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাক্সেসটা দিবে, আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। এটা কি একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট না? আমি প্রথমে ড্যাশবোর্ডে চলে যাই। ভাই ল্যাপটপটা অন করেন। ওকে, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের ড্যাশবোর্ড। ঠিক আছে? আচ্ছা, এখন ক্লায়েন্টের ড্যাশবোর্ড, এইখান থেকে একটা অপশন আছে হচ্ছে মাই অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে? মাই অ্যাকাউন্টেন্টে গিয়ে এটাতে তো অলরেডি মনে হয় দেওয়া আছে অ্যাক্সেস। ওপেন করেন তো ভাই, মাই অ্যাকাউন্টেন্টে গিয়ে আমরা একটা অপশন খুঁজে পাবো, দেখি আমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা। এই নিয়ে ভিডিও তো আমি দিয়ে রাখছিলাম, বাট তারপর আমি আরেকবার একটু দেখাই দিই আপনাদের। আজকে আব্দুল্লাহ ফুল ফর্মে আছে। একটু বদলা নিচ্ছে। গেছেন আপনার অ্যাকাউন্টে? দেখি।
এটাতেও দেওয়া এক্সেস দিয়ে কি করবো কি রেখেছিলাম স্পিড টাইমার নাকি আচ্ছা দেখেন এবার ল্যাপটপে দিয়ে খেয়াল করেন এই যে এখানে মাই অ্যাকাউন্টেন্ট অপশনে যখন যাবে এই যে মাই অ্যাকাউন্টেন্ট অপশনে যখন যাওয়া হবে তখন এখানে আমার কি এখানে শো করতেছে না আমার এখানে মেল আইডি শো করতেছে না কারণ কি এখানে আমি অ্যাক্সেস নিচ্ছি এখন দেখেন উনি কি আমাকে অ্যাক্সেস দিছে দেন এখন এখানে কি করবে ইমেল করতে হবে আমার ইমেল আমি যে অ্যাকাউন্টেন্ট আমার যে ওই যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন আছে না ওই অ্যাকাউন্টেন্ট ভার্সনের ইমেলটা এখানে বসাবো দেন টাইপ করেন আমি আপনাকে গ্রুপে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমার ইমেলটা আমি পাঠাচ্ছি আপনি ওটা টাইপ করেন টাইপ করে আমাকে এক্সেসটা দেন কিভাবে একজন এখন উনি কি ক্লায়েন্ট তাই না উনি ক্লায়েন্ট আর আমি কি অ্যাকাউন্টেন্ট 7টা এতে পাঠাইছে আমরা সবাই কাজ শিখি কিন্তু এটা জানি না যে অ্যাক্সেস কেমনে নিতে হয় আমরা তো অবশ্য বিদ্যাসাগর না যে সব জিনিস একটু বেশি বুঝি অনেকের কথাতে আমরা বেশি বুঝি দেখা গেছে যে জিনিসগুলো কিভাবে বলে আসলে সে অনুযায়ী গাইডলাইন ফলো করে না বুঝলেন? একটা কোড যাবে যদিও ফ্রি বাট এটাতে অনেকটা সিকিউরিটির ব্যাপার আছে গেছে রিলোড দি আসে নাই এটা করতে খেলাটা মেল ঠিক মতো বসেছেন আসে নাই তো ডিলিভার আসছে এই যে দেখেন উনি কি একটা ক্লায়েন্ট উনি আমাকে অ্যাক্সেস পাঠাইছে আমার কাছে আমার একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার কাছে এই ইনভিটেশনটা আসছে এই যে নেটওয়ার্কের সমস্যার কারণে এইভাবে এরর এখানে লেখা থাকে অ্যাকসেপ্ট ইনভিটেশন আমি এবার এটাকে অ্যাকসেপ্ট করব আপনারা বাস্তব জীবনে এইভাবেই কাজ করবেন কন্টিনিউতে যাব আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো you are all set let's take you to QuickBooks এবারে আমাকে এখানে খুঁজে বের করবো কি নাম নজরুল ভাই না এটা লাস্টে 2 দেখেন এই যে সুইচিং কোম্পানি তার মানে আমি অ্যাকাউন্টেন্ট হয়ে তার ওখানে গিয়ে সুইচ করব তার অ্যাকাউন্টে গিয়ে মানে ওনার সকল এক্সেস এখন আমার মনের মাধুরী মিশিয়ে সব চেঞ্জ করে ফেলবো এই যে দেখেন এই যে তার অ্যাকাউন্টটা কি আমার সামনে চলে আসছে না এই যে দেখেন ব্ল্যাক ব্যানারে কি লেখা আসছে অ্যাকাউন্টেন্ট মানে আমি এই কোম্পানি বা এই ক্লায়েন্টের অ্যাকাউন্টে কি আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে উনি আমাকে এক্সেস দিছে এই যে দেখেন উনি যা যা কাজ করছে সব এখন আমি দেখতে পারবো কথা বুঝাতে পারছি আপনি ক্লায়েন্টের কাছ থেকে ঠিক এইভাবেই অ্যাক্সেস নেবেন তাহলে অ্যাক্সেস নেওয়ার জন্য ম্যান্ডেটরিটা কি আপনার অবশ্যই একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে কথা বুঝাইতে পারছি অ্যাকাউন্টেন্ট ভার্সন যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কোনোদিনও ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারবেন না কুইক বুকসে ওকে এবার আরেকটা যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে টিম মেম্বার কিভাবে অ্যাড করতে হয় তাই না আপনি কোনো কারণে হয়তোবা কোনো বড় প্রজেক্ট পেয়ে গেছেন বা অন্য কোনো প্রজেক্ট আপনার কাছে হাতে চলে আসছে এখন আপনার টিমের দরকার 3-4 জন টিমের দরকার সেই টিমটাকে আপনি কিভাবে অ্যাড করতে পারেন সেটা দেখাবো
আচ্ছা, এবার অ্যাকাউন্টেন্ট থেকে এই যে টিম ভেরিফিকেশন প্যানেল থেকে আমি চলে যাব হচ্ছে টিমে চলে যাব। টিমে গিয়ে এখানে কি কি অপশন আছে? ইউজার, রোল, সার্টিফিকেশন। এখন পর্যন্ত কে প্রাইমারি অ্যাডমিন মানে এই অ্যাকাউন্টের যে মালিক তার নাম শো করতেছে। এবার আমরা কি করব? অ্যাড ইউজারে চলে যাব। ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা ইয়াতে গুগল মেসেঞ্জারে দেন। নজরুল ইসলাম, তার ফার্স্ট নেম লাস্ট নেম গ্রুপে দেন, আমি গ্রুপ থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এন্টার মেল। এইবার রোলের পালা। দেখেন, রোলের ক্ষেত্রে আমি ওনাকে আমার এই যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা বা আমার এই টিমের সকল অ্যাক্সেস আমি তাকে দিতে চাই। তাহলে কি সিলেক্ট করবে? স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস। স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে কি? আমার অ্যাকাউন্টে সে কোনো কিছুই করতে পারবে না, খালি দেখতে পাবে, চেহারা দেখতে পারবে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড লিমিটেড কাস্টমার্স অনলি, সাপ্লায়ার্স অনলি মানে আপনার কোম্পানি অ্যাডমিন হিসেবে সিলেক্ট করে দিতে পারেন। মানে আপনি তাকে কি রোল হিসেবে দিবেন টিমে? হতে পারে না যে আপনার একটা টিম আছে, টিমের ভিতরে আপনি একে এই কাজ দিলেন, একে এই কাজ দিলেন, মানে ইন্ডিভিজুয়াল কাজগুলো দিলেন। এখন আমি তাকে আপাতত পক্ষে অল অ্যাক্সেস দিলাম, দিয়ে তাকে সেন্ড ইনভিটেশনে দিব। এবার এই সেন্ড ইনভিটেশনটা তার কোথায় যাবে? মেইলে যাবে। একটু মেইলটা চেক করেন। আপনি যে ইমেলটা দিয়েছেন দেখেন এখানে কি দেখাচ্ছে? ইনভাইটেড। ঠিক একইভাবে একটু আগে যে আমরা মেইলটাকে অ্যাকসেপ্ট করলাম না, ঠিক এরকমই মেইল ওনার কাছে চলে যাবে। তোমার কিছু সে দেখতে পাবে না। না, তোমার সার্টিফিকেশন যাবে। উনি ওনার মতো করে এক্সাম দিন, ওটা ওনার অ্যাকাউন্ট। শুধুমাত্র প্রো অ্যাডভাইজার সেকশন থাকবে তার কাছে, কিন্তু তোমারটা না, উনি একটা থাকবে, উনি অ্যাক্সেস দিতে পারবে। গেছে? হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে? অ্যাক্টিভ দেখাচ্ছে না? ঠিক আছে, প্রাইমারি অ্যাডমিন বানানো যায় না। প্রাইমারি অ্যাডমিন একজন, আপনি অ্যাক্সেস আবার যদি ডিলিট করতে চাই এখান থেকে তার অ্যাক্টিভিটি, মানে উনি আমার টিমে আছে ভালো কথা, উনি কি কাজ করবে না করবে এই যে ইউজার অ্যাক্টিভিটিতে গেলে আমি বুঝতে পারবো যে সে কোথায় কোথায় বিচরণ করেছে। এই যে 22 নভেম্বর 8:53 PM বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, সাইন্ড ইন। ক্লিয়ার? এইভাবে করে আমরা কি করতে পারি? একজনকে টিমে অ্যাক্সেস দিতে পারি। এখন যদি চাই তাকে ডিলিট করব, সুন্দর করে আরামসে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে আমার কিভাবে টিমে অ্যাড করতে হয়, কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে হয়। ওকে, আজকের টপিক 5টাই ইনশাল্লাহ শেষ।